সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে 2025 সালে চাকরির পরীক্ষায় আসা অতি গুরুত্বপূর্ণ 50টি অঙ্ক। এবং এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো স্পেশালি নিচের দিকে যে পরীক্ষাগুলো রয়েছে, খাদ্য অধিদপ্তর, প্রাইমারি, নিবন্ধন, বিসিএস, প্রিলি এবং পিএসসি এর যে বিভিন্ন পদের যে পরীক্ষাগুলো হয় সেগুলোর জন্য, স্পেশালি এমসিকিউ টাইপের যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জন্য। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। এই ভিডিওটা যদি আপনি দেখতে পারেন আর এই 50টা অঙ্ক যদি আপনি সঠিকভাবে খাতায় তুলে রাখতে পারেন, তো আমি আশা করি যে সেখান থেকে 4-5টা অঙ্ক আপনারা হুবহু কমন পেয়ে যেতে পারেন, বিশেষত খাদ্য অধিদপ্তর, প্রাইমারি এবং নিবন্ধনের মতো পরীক্ষায়। তো অবশ্যই আপনারা খাতা কলম নিয়ে বসবেন, অঙ্কগুলো বোঝার চেষ্টা করবেন, যেন সংখ্যা চেঞ্জ করে যদি দেয় পরীক্ষায় তাহলেও যেন আপনারা করতে পারেন। তো চলেন আমরা মূল আমাদের যে অঙ্কগুলো সেই অঙ্কগুলোতে চলে যাই। স্ক্রিনের এই অঙ্কটা দিয়ে আমরা আলোচনাটা শুরু করব। একটু ভালো করে আপনারা 10 নম্বর অঙ্কটা খেয়াল করবেন। -1 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 0 হবে? অনেকেই আপনারা ভাবতে পারেন যে এটা তো খুবই ইজি অঙ্ক, এটা +1 হবে, কেননা -1 থেকে +1 এই দুটো কাটাকাটি গেলে আমাদের হয়ে যাচ্ছে 0। এটাতে আর এটা আর এমন কি কঠিন? কিন্তু মনে রাখেন এই অঙ্কটা অনেকটা কঠিন অঙ্ক। আপনারা যারা জানেন না তাদের জন্য আমি বলছি, অঙ্কটা কিন্তু আসলেই কঠিন। এই অঙ্কটা 2025 সালের চাকরির পরীক্ষায় এসেছে। তো কোন পরীক্ষায় এসেছে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন, অঙ্কটা করে দেই, তারপরে কোন পরীক্ষায় এসেছে অঙ্কটা সেটা আমি আপনাদেরকে তারপরে দেখাবো। তো দেখেন কি বলা হচ্ছে, -1 হতে কত বিয়োগ করলে, এই যে বিয়োগ করার কথা বলা হচ্ছে। তো মনে রাখবেন -1 হতে আমরা যদি -1 বিয়োগ করি তাহলেই কেবল ফলাফল কি হবে? 0 হবে। মনে রাখেন -1 হতে -1 বিয়োগ করলে, বলেন তো বিয়োগ করলে চিহ্ন কি হয়ে যায়? চিহ্ন চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ মাইনাস থাকলে এখানে আমরা প্লাস দিই। এই জন্য আমাদের কিন্তু কি হয় বলেন তো দেখি, -1 হতে -1 বিয়োগ করলে ফলাফল এবারে কি হয়? 0 হয়। তাহলে সঠিক উত্তর কোনটা বলেন তো দেখি? এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের এই খ নম্বর যে অপশনটা রয়েছে সেটা। এখন অনেকেই হয়তো আমার এই জায়গাতে আপনারা বুঝতে পারেননি, আমি শিওর অনেকে বুঝতে পারেননি যে কিভাবে আমি -1 এখানে দিলাম। এর কারণ কি দেখেন, আমি ধরেন উপরে x + y বসাচ্ছি আর নিচে ধরেন x - y বসাচ্ছি। এটা = 5 দিলাম আর এটা = ধরেন 2 দিলাম, যে কোনো সংখ্যা আমি বসালাম। তো এখন বলেন দেখি, এখানে কিন্তু যে কোনো সংখ্যা হতে পারে, 2 আর 5 না, এটা আমাদের মুখ্য বিষয় নয়। আমাদের মুখ্য বিষয় হচ্ছে আমি যদি এখানে যোগ করি তাহলে দেখেন y ক্রস হয়ে এখানে 2x হয়ে যাবে, তার মানে y কিন্তু বাদ চলে যাচ্ছে। কিন্তু x + y = এদিকে যাই হোক, x - y = এদিকে যাই হোক না কেন, এটা যদি আমি বিয়োগ করি, এটা আমি কি করব? বিয়োগ করলে চিহ্ন কি হবে? এখানে প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে, আর এখানে মাইনাস আছে, এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এখন কিন্তু এই মাইনাসটা প্লাস আর এই প্লাসটা x এর সামনে কিছু না থাকা মানে প্লাস, এই প্লাসটা কিন্তু মাইনাস। নিশ্চয়ই বিষয়টা আপনারা বোঝেন যে কিভাবে আমরা বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ করে থাকি। তো ঠিক সেই রকমই আপনি যদি মনে করতেন যে আসলে উত্তর এটা, তাহলে বলেন তো দেখি -1 থেকে +1, তার মানে +1 যদি আমরা বিয়োগ করতাম তাহলে বলেন তো চিহ্ন কি হয়ে যেত? এখানে প্লাস আছে, এখানে মাইনাস হয়ে যেত। তার মানে এটা তো আর এখন প্লাস না, এই মাইনাসটা এখন কল্পনা করতে হবে এখানে, তাহলে -1 আর -1 -2 হয়ে যেত। এই জন্য কিন্তু এটা উত্তর হবে না। আর 0 আর কোনোটাই নয়, এটা তো হবেই না। এই জন্য আমরা বলতে পারি -1 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এর পরেও যদি কারো বুঝতে সমস্যা থাকে তাহলে আমাকে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে 10 নম্বর যে অঙ্কটা রয়েছে, -1 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 0 হবে, আরও বিস্তারিত আলোচনা চাই। সেক্ষেত্রে আমি কিন্তু আরও বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করে দিতে পারবো। তো এই অঙ্কটা দিয়েই আমরা আজকের আলোচনাটা শুরু করলাম। এই অঙ্কটা কোথায় এসেছে আমি দেখাতে চেয়েছিলাম। তো দেখেন, নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দেখেন অঙ্কটা এসেছিল কিন্তু সিভিল সার্জনের কার্যালয়, ফেনী, স্বাস্থ্য সহকারী পদে 20/6/2025-এ, মানে অত্যন্ত রিসেন্ট টাইমের অঙ্ক এটা। আমি যে মুহূর্তে ভিডিওটা করছি সেই সময়ের খুব কাছাকাছি সময়ে এই পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এবং এই অঙ্কটা শতবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। এখন আপনি বলবেন যে কিভাবে বুঝলেন যে এই অঙ্কটা শতবার এসেছে বিভিন্ন পরীক্ষায়? তো এর প্রমাণ আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন অঙ্ক দিয়ে, যে আমি যে বলি যে এটা
150 বার এসেছে, 200 বার এসেছে বিভিন্ন পরীক্ষায়। তো এটার প্রমাণও কিন্তু দেখানো সম্ভব আপনাদেরকে যে একটা অঙ্ক হুবহু কত ধরনের পরীক্ষায় এসেছে। তো আমার জানা মতে এমন কিছু অঙ্ক আছে যেগুলো 500 বারেরও অধিক বার হচ্ছে বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে। আসলে এটা থেকেই আপনারা বুঝতে পারেন যে অঙ্ক কতটা হচ্ছে রিপিট হয়। ওকে, তো এই জন্য অঙ্ক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে যাতে করে পরীক্ষায় সরাসরি কমন পাওয়ার চান্স খুব বেড়ে যায়। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে যত বেশি সম্ভব আপনারা প্র্যাকটিস করবেন। তো এই লেকচারটা অবশ্যই আপনাদেরকে 50টা অঙ্কই কিন্তু দেখতে হবে। যদি একবারই না পারেন তাহলে 10টা 20টা করে আপনি দেখেন, তবে খাতায় তুলে রাখতে হবে প্রত্যেকটা অঙ্ক, নচেত কিন্তু আপনারা সর্বোচ্চ বেনিফিটটা এখান থেকে পাবেন না। তো যাই হোক, প্রথম দিকে আমি একটু বেশি আপনাদেরকে হচ্ছে কথা বলে ফেলেছি। আমি এখন খুব দ্রুত বেশ কিছু অঙ্ক আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করছি। তো দেখেন, আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। দেখেন, এই পরীক্ষারই আমরা আরেকটা অঙ্ক নিয়েছি। এই ধাঁচের অঙ্ক কিন্তু আসতে পারে। কি বলা হচ্ছে, 1 থেকে 20 পর্যন্ত রাশিগুলোর যোগফল কত। এখানে 20 পর্যন্ত না থেকে 30 থাকতে পারে, 50 থাকতে পারে, 100 থাকতে পারে, 500 থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। কিন্তু 1 থেকে 20 পর্যন্ত রাশিগুলোর যোগফল আমাদের কাছে জানতে চাচ্ছে। তো মনে রাখেন, এটার জন্য আমরা শর্টকাট মেথড এবং ডিটেইলস মেথড, এই দুই মেথডই আমরা অ্যাপ্লাই করে দিতে পারি। তো শর্টকাট মেথডটা হচ্ছে মুখে মুখে কিভাবে করা যায়। মনে রাখেন, মুখে মুখে কিভাবে করা যায় সেটা আমি শুরুতেই বলি। যে কি বলা হচ্ছে, এখানে 20 একটা সংখ্যা আর 1 একটা সংখ্যা। বলা হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত রাশিগুলোর যোগফল কত, মানে সিরিয়ালি হচ্ছে যদি আমি 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4 ডট 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 এভাবে 20 লিখি, এই রাশিগুলো যোগ করলে আমরা কত পাবো সেটা আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে। তো এরকম কনজিকিউটিভ বা ধারাবাহিক যদি রাশিগুলো হয়, সেক্ষেত্রে আপনারা শর্টকাট মেথডটা এইভাবে কাজে লাগাতে পারেন। শেষ সংখ্যা আর প্রথম সংখ্যা যোগ করে বসাবেন, তাহলে 20 আর 1-এ যোগ করলে কত হয়, 21। এর সাথে আপনারা গুণ করবেন শেষ সংখ্যার অর্ধেক। আচ্ছা বলেন তো, 20-এর অর্ধেক কত, 10। তাহলে 21 আর 10 গুণ করলে 210। এই যে দেখেন, অ্যান্সার কিন্তু 210। এখন আপনি বলবেন, যেখানে 20 না থেকে যদি 30 থাকতো, আমরা কি এই সূত্রটা অ্যাপ্লাই করে দিতে পারতাম? অবশ্যই 100% আপনি এই রুলটা অ্যাপ্লাই করে দিতে পারবেন, তাতে অঙ্ক হবে। তো আমরা জানি 1 থেকে বলেন তো দেখি 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত। নিশ্চয়ই অনেকেই জানেন। তো আমরা কি করব, আমরা এইভাবে করব। আপনারা অনেকেই জানেন যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 5050, অর্থাৎ 5050। এটা কিভাবে সম্ভব? তো সম্ভব এইভাবে যে শেষের সংখ্যাটা আর প্রথম সংখ্যাটা যোগ করে কত হয়, 101। এর সাথে গুণ করবেন 100-র অর্ধেক কত, 50। তাহলে কত হবে বলেন তো দেখি, 50-1-এ 50, 50-1-এ 50। তার মানে 5050 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, যেটা আমি শুরুতেই আপনাদেরকে বলেছি। এই অঙ্কটা যখন আমি দেই তখন কিন্তু আমি বললাম যে 1 থেকে 100 পর্যন্ত যোগফল 5050। এটা করাতে করাতে আমার মুখস্থ হয়ে গিয়েছে। তো যাই হোক, এইভাবে অঙ্কগুলো আপনাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে। আচ্ছা বলেন তো, তাহলে 1 থেকে 50 পর্যন্ত যদি রাশিগুলো থাকে, তাহলে তাদের যোগফল কত? তাহলে আপনি কি করবেন, 50 আর 1-এ কত, 51, একে গুণ করবেন 50-এর অর্ধেক কত, 25, এটা দ্বারা। তাহলে 51-কে যদি আমরা 25 দ্বারা গুণ করি কত হয়, 5-1-এ 5, 5-5-এ 25, 1 ঘর ক্রস, 2-1-এ 2 আর 5 দুগুণে কত, 10। তাহলে 5, 5-2 7, 2 আর 1, 1275 হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো নিশ্চয়ই এই অঙ্কটাও আপনারা অনেক পরীক্ষাতে আসতে দেখেছেন। তো এটা গেল শর্টকাট মেথড। এবার আসেন ডিটেলস মেথডে। যদি আপনি এই ধাঁচের অঙ্ক করতে চান, তখন আপনাকে কিন্তু সূত্র শিখতে হবে। সূত্র কিসের বলেন তো দেখি? সূত্র হচ্ছে স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র। কি বললাম? স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র। সেক্ষেত্রে আমাদের সূত্র হবে s ইকুয়াল n ইন্টু n+1 ভাগ হচ্ছে 2। মনে রাখতে হবে ভালো করে, s মানে সমষ্টি, তাহলে সমষ্টি ইকুয়াল n ইন্টু n+1 ভাগ 2। এবং এটা ধারাবাহিক সংখ্যা হতে হবে, অর্থাৎ 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4, গ্যাপ থাকলে কিন্তু হবে না। তো এই সূত্রটা ধারাবাহিক সংখ্যার যোগফল নির্ণয়। এখানে n কি? n হচ্ছে কতটা পদ আছে, 20টা পদ, তার মানে n এর মান হচ্ছে 20। তাহলে অঙ্ক খুব সহজেই বের করা যাবে। তাহলে s ইকুয়াল n মানে কত, 20 ইন্টু 20 যোগ 1 ভাগ কত, 2। তাহলে বলেন তো দেখি, 20 ইন্টু 20 আর 1-এ কত, 21 ভাগ কত, 2। তাহলে 2 দ্বারা 20কে কাটলে 10 দুগুণে 20, 10 আর 21 গুণ করলে কত হবে, 210। এই যে দেখেন, উত্তর কিন্তু 210। আপনি যেভাবেই করেন না কেন, ডিটেলস মেথড কিংবা শর্টকাট মেথড, দুটোর অ্যান্সারই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আসবে। তবে অবশ্যই ডিটেলস মেথডটা আপনাকে জানতে হবে। আচ্ছা বলেন তো দেখি, এই যে জায়গাটুকু, এই জায়গাটুকু থেকেই আমরা শর্টকাটটা বের করেছি কিনা? নিঃসন্দেহে যারা
কিছুটা আপনারা ম্যাথ সম্পর্কে দক্ষতা রাখেন, হালকা কিছুটা হলেও দক্ষতা রাখেন, তারা কিন্তু এই বিষয়টা ধরতে পেরেছেন যখন আমি অঙ্কটা করাই। আপনাদের মাথায় কিন্তু ক্লিক করে গিয়েছে যে আসলে এই শর্টকাট মেথড আমি যেটা বললাম এটার অর্ধেক হচ্ছে 10 আর এটা যোগ করে হচ্ছে 20 আর 21, এই দুটো গুণ করে এই জায়গায় কিন্তু আপনাদের মাথায় ক্লিক করার কথা। যদি আপনার গণিত সম্পর্কে মিনিমাম একটা আগ্রহ থাকে তাহলে এই জিনিসটা আপনার মাথায় ক্লিক করে গিয়েছে। তো এই জন্য আমি বলবো যে অবশ্যই ডিটেলস মেথড আপনাকে আগে বুঝতে হবে, দেন আপনি শর্টকাট মেথডে যাবেন। আর এই জন্য আমরা একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি, ডিটেলস এবং শর্টকাট দুটো একসাথে। ওকে, ডিটেলস মেথড এবং শর্টকাট মেথড দুটো একসাথে আমি শেখাবো। কোর্স ফি হচ্ছে 1020 টাকা এবং 4 মাস মেয়াদী এই কোর্সটা। পাশাপাশি পিডিএফ শিটের ফ্যাসিলিটিস পাবেন চ্যাপ্টার ওয়াইজ এবং সাপ্তাহিক অনলাইন পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে সেখানে। আরও নানা ধরনের আনুষঙ্গিক সুযোগ সুবিধা থাকবে। একদিন পরপর যেহেতু ক্লাসগুলো অনুষ্ঠিত হয়, আপনারা মাঝখানের দিনগুলো অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারবেন। আমি যে হোমওয়ার্ক দিব সেগুলো করতে হবে। মোট কথা আপনাকেই পড়াশোনাটা চালিয়ে নিয়ে যেতে হবে, আর আমি কিছুটা হেল্প করার চেষ্টা করব এবং রাইট ট্র্যাকে তুলে দেওয়ার চেষ্টা করব আপনাকে গণিতে। এবং এই জার্নিটা 4 মাস আমার সঙ্গে আপনাদের লেগে থাকতে হবে, তাহলেই কেবল সম্ভব, আদারওয়াইজ সম্ভব নয় কিন্তু। ওকে, তো এবার আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এই পরীক্ষার আমরা আরেকটা অঙ্ক করব। অঙ্ক করে আমরা হচ্ছে অন্য প্রশ্নে চলে যাব। তো এই ধাঁচের হচ্ছে সিরিজের অঙ্কগুলো কিন্তু আমাদের চাকরির পরীক্ষায় বারবার আসতে দেখা যায়। কি বলা হচ্ছে? প্রথমে 3, তারপরে 9, 9-এর পরে 27, 27-এর পরে 81, 81-এর পরে কত হবে সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। আচ্ছা বলেন দেখি, 3 মানে কত? আমরা এভাবে বলতে পারি 3-এর উপর 1। 9 মানে কত? 3-এর উপর 2। 27 মানে কত? 3-এর উপর 3। 81 মানে কত? 3-এর উপর 4। নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এইবারের সংখ্যাটা 3-এর উপর 5 হবে। এটা একটা প্রসেস। আচ্ছা, তো বলেন দেখি 3-এর উপর 1 মানে 3, 3 তিরিখা 9, 3 27 81, 3 81 মানে সরি 3 27 81 হচ্ছে, বুঝতেই পারছেন। তার মানে আমাদের সংখ্যাগুলো এভাবে যাচ্ছে যে এখানে 2টা 3 আর এখানে 3টা 3, 3 গুণন 3 গুণন 3, 3 তিরিখা 9, 3 নং 27। এখানে 4টা 3, 3 গুণন 3 গুণন 3 গুণন 3, তাহলে 3 তিরিখা 9, আবার 3 তিরিখা 9, 9 নং 81। এখানে 5টা 3, তাহলে কয়টা? 5টা 3 যদি আমরা গুণ করি তাহলে 81-র সাথে 3 যদি আমরা গুণ করি, 3 1 3, 3 8 24, এই যে দেখেন 243 হচ্ছে। এবার আসেন, হঠাৎ আপনার মাথায় যদি এভাবে চিন্তা আসে যে আচ্ছা 3 3 তিরিখা 9, আবার 3 নং 27, আবার 3 27 81, তার মানে প্রত্যেকটা সংখ্যা 3 গুণ করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে 3 গুণ করে যদি বৃদ্ধি পায় তাহলে 81-র সাথেও 3 গুণ করলে পরের সংখ্যাটা হয়ে যাবে। তাহলে 3 81 243। আপনি এভাবেও চিন্তা করতে পারেন, এটাও স্মার্ট সলিউশন। আপনি পরীক্ষার হলে যেটা তাৎক্ষণিক মাথায় আসবে সেটা দিয়েই অঙ্কগুলো করার চেষ্টা করবেন। এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। এবারে এই প্রশ্নটা দেখেন, প্রশ্নটাতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে পিতা মাতা ও কন্যার বয়সের গড় 30 বছর, মাতা ও কন্যার বয়স 25 বছর, পিতার বয়স কত? তো পিতার বয়স আমাদের কাছে জানতে যাচ্ছে। তো দেখেন, পিতা মাতা ও কন্যার বয়সের গড় 30, তার মানে 30 গুণন 3 ইকুয়াল 3 3 90। এটা হচ্ছে এই 3 জনের বয়সের সমষ্টি। নিঃসন্দেহে বুঝতে পারছেন যে পিতা মাতা ও কন্যার বয়সের গড় যদি 30 হয় তাহলে এই 3 জনের বয়সের সমষ্টি হচ্ছে 90 বছর হবে, তাই না? মাতা ও কন্যার বয়সের গড় 25 বছর। আচ্ছা বলেন তো, তাহলে এই 2 জনের, তাহলে মাতা প্লাস কন্যা, এই 2 জনের বয়সের সমষ্টি কত হবে? তাহলে আমরা বলতে পারতেছি 25 দুগুণ 50 হচ্ছে এই 2 জনের বয়সের সমষ্টি। বলা হচ্ছে পিতার বয়স কত। তার মানে এখানে পিতা উপস্থিত ছিল বিধায় সমষ্টি 90, আর এখানে পিতা উপস্থিত না থাকা অবস্থায় সমষ্টি 50। তার মানে আমরা 90 থেকে 50 বাদ দিলে বাকি 40 হচ্ছে অবশ্যই পিতার বয়স। নিশ্চয়ই বুঝতে পারছেন। তো খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এভাবে গড় থেকে সমষ্টি নির্ণয়ের মাধ্যমে আমরা পিতার বয়স আইডেন্টিফাই করতে পারি। এবার আমরা পরের প্রশ্নে চলে যাব। এই প্রশ্নটা দেখেন, কি বলা হচ্ছে? একটি কোণের 4 গুণ 160 ডিগ্রি, কোণটির সম্পূরক কোণ কত? আচ্ছা বলেন তো, সম্পূরক কোণ কাকে বলে? আমরা বলতে পারি মানে দুটো কোণ যদি একসাথে মিলে 180 ডিগ্রি হয় সেটাকে আমরা একটার অপরটার সম্পূরক কোণ বলতে পারি। সম্পূরক কিভাবে তৈরি হয়? ধরেন এই হচ্ছে একটা 180 ডিগ্রি কোণ, এটা এই দিকে, এটাকে যদি বলি আমি এটা হলো 50 ডিগ্রি, তাহলে এটা হবে 130 ডিগ্রি। এই যে এই কোণটা হবে 130 ডিগ্রি। কেন? কারণ হচ্ছে 50 আর 130 দুটো মিলে 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। তো এইভাবে আমাদের কিন্তু সম্পূরক কোণ তৈরি হয়। তো বলা হচ্ছে একটি কোণের 4 গুণ 160, তাহলে ওই কোণটার মান কত বলেন তো দেখি আগে। এখানে কিন্তু একটু ট্রিক্স খাটানো হয়েছে। একটি কোণের 4 গুণ 160,
তাহলে 4 গুণ যদি 160 হয় তাহলে কোণটা কত? তাহলে 160কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, 4 4 16, তাহলে 40 ডিগ্রি। তাহলে ওই কোণটার মান কিন্তু 40 ডিগ্রি। তাহলে এই 40 ডিগ্রি কোণের এখন সম্পূরক কোণ বের করতে হবে। আচ্ছা বলেন তো, তাহলে দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, একটা যদি 40 ডিগ্রি হয় তাহলে তার সম্পূরক কত? তাহলে অবশ্যই 140 ডিগ্রি, কেননা 180 থেকে 40 ডিগ্রি বাদ দিলে 140 আসবে। এই যে দেখেন, ঘ নম্বর অপশনটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এবার আমরা পরেরটাতে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 242 বর্গমিটার হলে পরিসীমা কত মিটার? অঙ্কটা কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এবং এই ধাঁচের অঙ্ক আমি কিন্তু অনেকবার আপনাদেরকে করে দিয়েছিলাম। তো এইটা আমি আপনাদেরকে HW দিলাম, এটা হচ্ছে HW নাম্বার 1। এই HW1 নম্বর অঙ্কটার এটা হলো ক, এটা খ, এটা গ, এটা ঘ। আপনারা অবশ্যই অ্যান্সারটা বের করবেন, বের করে HW1 এর অ্যান্সার কত হবে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এটা আমি আপনাদের HW দিলাম, যদি না পারেন তাহলে বলবেন, আমি পরের লেকচারে এটা আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করব। 13 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, 3, 6, 9, 12, 15 যোগ ... ধারাটির 21তম পদ নিচের কোনটি? প্রশ্নটা 2025-এরই প্রশ্ন, উপসহকারী প্রকৌশল, বাংলাদেশ রেলওয়ে। তো পদটা মোটামুটি ভালো একটা পদ, এই পদে এই প্রশ্নটা এসেছিল। তো দেখেন, এর আগেও কিন্তু আমি এই ধাঁচের অঙ্ক আপনাদের করে দিয়েছি। তো খেয়াল করে দেখেন, এখানে কিন্তু 3-এর পর 6, 6-এর পর 9, 9-এর পর 12, 12-এর পর 15। এখানে সাধারণ অন্তর কত? তা আমরা বলতে পারি ডি এর মান হচ্ছে আমাদের 6 বিয়োগ 3 ইকুয়াল টু হচ্ছে 3, অর্থাৎ প্রতি পদে বৃদ্ধিকে আমরা বলি সাধারণ অন্তর। তো যেহেতু একইভাবে বৃদ্ধি পাচ্ছে, তার মানে এটা সমান্তর ধারার একটা প্রশ্ন, এবং যার প্রথম পদ হচ্ছে 3, এই জন্য এ ইকুয়াল টু আমরা 3 নিতে পারি। তো বলেছে যে 21তম পদ হচ্ছে নিচের কোনটি, অর্থাৎ 21তম পদ নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে কিন্তু 21তম পদটা নির্ণয় করার জন্য সূত্র প্রয়োগ করতে হবে এইভাবে, যে শেষ পদ বা n-তম পদ ইকুয়াল a প্লাস n-1 ইন্টু ডি। মনে রাখতে হবে, এখানে কিন্তু এই n-তম পদ মানেই হচ্ছে 21তম পদ। তাহলে 21তম পদ ইকুয়াল কি হবে? তাহলে আমরা বলতে পারি যে এই n এর মান কিন্তু এখানে 21। তো n এর মান 21, তাহলে এর মান কত? 3, প্লাস n এর মান কত? 21 বিয়োগ 1 ইন্টু ডির মান কত? ডির মান হচ্ছে আমাদের হচ্ছে 3। এখানে আমরা 21তম পদ না লিখে, যেহেতু এই 21 আর এই 21 কনফিউশন সৃষ্টি করতে পারে, তার মানে 21তম পদ মানে কিন্তু শেষের পদটার কথাই জানতে যাচ্ছে। তো মনে রাখবেন, 21তম পদ মানেই কিন্তু আসলে শেষ পদ। এটা যদি আপনি চিন্তা করতে না পারেন তাহলে এটাই চিন্তা করবেন, যে আমাদের শেষ পদটা হবে এটা। আর এখানে 21তম পদ, তাই n এর মান হয়েছে 21। তাহলে ইকুয়াল কি হবে? 3 প্লাস 20 থেকে 21 থেকে 1 গেলে থাকে 20 ইন্টু 3, তাহলে কত হয়? 3 প্লাস 3 20 60, তার মানে 63 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কত হবে এখানে? অবশ্যই গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের সঠিক অপশন। তো এইভাবে কিন্তু এই ধাঁচের অঙ্ক আমাদেরকে করতে হবে। এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। এবারে এই অঙ্কটা আমরা করব। এই অঙ্কটা 2025-এর জুন মাসে হচ্ছে অফিস সহায়ক পদে এসেছে। মানে কম্পিউটার মুদ্রাক্ষরিক যে পদটা রয়েছে, অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই পদের হচ্ছে এই অঙ্কটা আমি আপনাদের একটু করে দেওয়ার চেষ্টা করি। তো দেখেন, নিশ্চিতভাবে বুঝতে পারছেন এটা সরল মুনাফার অঙ্ক। বলা হচ্ছে শতকরা বার্ষিক 8.5 টাকা মুনাফায় কত টাকার 6 বছরের মুনাফা 2550 টাকা হবে। তাহলে বলেছে কত টাকার, তার মানে আমরা সরল মুনাফার সূত্র কি জানি বলেন তো দেখি। এখানে আমরা লিখতে পারি যে আমরা জানি আই ইকুয়াল হচ্ছে পি আর এন। তাহলে নিঃসন্দেহে আপনারা জানেন যে আই মানে হচ্ছে সুদ বা মুনাফা, পি মানে হচ্ছে আসল বা মূলধন, আর মানে সুদের হার বা মুনাফার হার, আর এন মানে হচ্ছে বছর। তাহলে কি বোঝা যাচ্ছে? যে শতকরা বার্ষিক 8.5 টাকা মুনাফায়, তার মানে এন এর মান হচ্ছে আমাদের 8.5। তাহলে 8.5 মানে তো 8.5, অথবা আপনারা 8.5কে এভাবেও লিখতে পারেন, হচ্ছে এটা 8.5, যেটা এভাবে লেখা আছে 8 দুগুণ 16 আর 1 17, 17/2। আসলে 17/2 মানেও কিন্তু 8.5। তাহলে নিশ্চিতভাবেই বোঝেন 17কে 2 দ্বারা ভাগ করলে 8.5 হয়। তো এটাও বসাতে পারেন অথবা এটাও বসাতে পারেন। তো আমরা এটাই বসাবো, এটাই মনে হয় আপনাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এবারে আসেন 6 বছর, তাহলে এন এর মান এখানে বছর, তাহলে এন এর মান 6, আর মুনাফা 2550 টাকা। তাহলে মুনাফাকে আমরা প্রকাশ করি কি দ্বারা? আই দ্বারা। এখানকার আই মানে মুনাফা, মুনাফা হচ্ছে 2550 টাকা। তাহলে বলেছে কত টাকার, তার মানে কত টাকা হচ্ছে কার মান? পি এর মান আমাদের বের করতে হবে। তাহলে মানগুলো বসাই দিলেই হয়ে যাবে। তাহলে আমরা আয়ের মান পেয়েছি কত? 2550। এই যে এখানে কিন্তু মানটা বসাচ্ছি, ইকুয়াল পি এর মান আমাদের বের করতে হবে ইন্টু আর কত? আর হচ্ছে আমাদের
হচ্ছে এত টাকা মুনাফা, তার মানে 17/2%, তার মানে 8.5% কিন্তু। আচ্ছা আমরা এটাই বসাই, আমাদের হচ্ছে কত 8.5%, এটা হচ্ছে মানে ভ্যালু, যেহেতু বার্ষিক শতকরা বার্ষিক ওই জন্য পার্সেন্ট দিলাম এর সাথে, আর ইন্টু এন এর মান হচ্ছে কত 6, তার মানে 6 ইয়ার্স। তাহলে আমরা 2550 এটা ক্যালকুলেশন করব, পি ইন্টু উপরে 8.5 তার নিচে কিন্তু 100 ইন্টু 6। তাহলে আমরা কি করব, দশমিক তুলে দিয়ে একটা 1 দেব আর 5-এর জন্য একটা 0 দেব। তাহলে কি দাঁড়াচ্ছে বলেন তো দেখি, 85। তাহলে আমরা 5 দ্বারা কাটবো, 5 দুগুণ 10, 5 5 17 85 লিখলাম। তাহলে উপরে কত হবে 6 17 102, তাহলে 2550 ইকুয়াল 6 17 102 পি, আর নিচে হচ্ছে 100 আর 2 গুণ করলে কত হয় বলেন তো, হচ্ছে আমাদের 200 হয়, তাই না? তাহলে 200 হয়ে গেল। এখানে কিন্তু আরও কাটাকাটি করা যায় 2 দ্বারা, তাহলে 100 দুগুণ 200, আর এখানে কত হয় 51 দুগুণ হচ্ছে 102, তাহলে কত হচ্ছে 2550 ইকুয়াল উপরে হচ্ছে 51 পি, তার নিচে হচ্ছে 100। তাহলে আমরা আর গুণ বা বজ্রগুণ করবো, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে হবে 51 পি ইকুয়াল 2550 গুণন হচ্ছে 100। তাহলে এই পি ইন্টু আকারে আছে, যদি এই দিকে আসে তাহলে পি ইকুয়াল হবে উপরে 2550, তাই না? উপরে কত হবে 2550 গুণন 100, আর তার নিচে কত 51। তো দেখি 51 দ্বারা এটাকে কাটা যায় কিনা। 5 5 25, রাইট, এক্স্যাক্টলি কাটা যায়। তার মানে আমরা বলতে পারি 5 মানে 5 51 255 শূন্যটা দিয়ে দিলাম, তাহলে 100 আর 50 গুণ করলে কত হবে 5000। তাহলে নিঃসন্দেহে আমরা বুঝতে পারতেছি যে 5000 হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর কত? সঠিক উত্তর হচ্ছে 5000। তো এটা কিন্তু রিটেন পরীক্ষার একটা অঙ্ক, তো এই অঙ্কটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে বিধায় আমি করে দিয়েছি। আমি একটু সলিউশন দেখাচ্ছি আপনাদের অঙ্কটার। তো যাই হোক, অঙ্কটা এখানে করে দেওয়া ছিল না, আমরা 5000 অ্যান্সার বের করলাম, এবার আমরা মেলাবো যে আসলে হয় কিনা। আচ্ছা বলেন তো 5000 টাকা 8.5% মুনাফা এক বছরে কয় টাকা? তাহলে আমি যদি হিসাব করি, মানে ক্রস ম্যাচিং করতেছি দেখি হয়েছে কিনা, তাহলে 5000 টাকার 8.5% মানে 8.5% প্রতি বছর। তাহলে 8.5% হলে তার নিচে 100, তাহলে 0 0 0 0 ক্রস, তাহলে 8.5 আর 50 গুণ করলে কত হয় 50, 8 50-এ কত 400 টাকা, আর 50-এর অর্ধেক কত 50 টাকা, 50-এর অর্ধেক 25 টাকা, তাহলে 425 টাকা এক বছরে। তাহলে 6 বছরে কত? তাহলে এটাকে 6 দ্বারা গুণ করলে যা হবে সেটাই, তাই না, মুনাফা পাবো আমরা। তাহলে আমরা কত টাকা দেখেন, আমরা পাচ্ছি 5 6 30-এর 0, হাতে 3, 6 2 12 13 14 15 5, হাতে 1, 4 6 24 আর 25, 2550, দেখেন মিলে গিয়েছে। তার মানে আমাদের অঙ্কটা রাইট আছে। তাহলে কত টাকা হবে, আসল কত টাকা, বা হচ্ছে আমাদের প্রিন্সিপাল বা মূলধন কত টাকা? অবশ্যই এই অঙ্কটার উত্তর 5000 টাকা। তো আমি যেভাবে করে দিলাম সেভাবেই আপনাদের করতে হবে। তো কাটাকাটিটা হচ্ছে মানে একটু বুঝতে হবে আপনাদের, যারা আপনারা কাটাকাটি কম বোঝেন তাদের ক্ষেত্রে বলছি যে যদি কাটাকাটি সংক্রান্ত ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, আমি কাটাকাটির কিছু ভিডিও আপনাদেরকে তৈরি করে দেব। আর র্যান্ডমলি যেহেতু ভিডিওগুলো মানে অঙ্কগুলো আমি করে দিচ্ছি, সেক্ষেত্রে কিছুটা মানে কথার মিস্টেক, কিছুটা লেখার মিস্টেক থাকতে পারে, আপনারা সেটা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি। এই প্রশ্নটা দেখেন, 5 নম্বর যে প্রশ্নটা আছে, কি বলা হচ্ছে, একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 120 বার ঘুরে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? তো দেখেন আমি একটা গাড়ির চাকা অঙ্কন করি শুরুতে। তো এই হচ্ছে একটা আমাদের গাড়ির চাকা। তো নিঃসন্দেহে আপনারা বুঝতে পারেন যে একটা চাকা একটা বৃত্তের মতো 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই চাকাটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 360 বা 360 ডিগ্রি। এটা হচ্ছে চাকাটার মানে বা বৃত্তটার সেন্টার, পুরো বৃত্তটা মানে হচ্ছে 360 ডিগ্রি। তাহলে একটি চাকা, গাড়ির চাকা প্রতি মিনিটে 120 বার ঘোরে। আচ্ছা প্রতি মিনিট মানে কত সেকেন্ড? তাহলে আমরা বলতে পারি 60 সেকেন্ডে ঘোরে 120 বার। তাহলে 1 সেকেন্ডে কতটুকু ঘুরবে? তাহলে 1 সেকেন্ডে ঘুরবে আমাদের কিন্তু 120-কে আমাদের কত দ্বারা ভাগ করতে হবে? 60 দ্বারা। 0 0 ক্রস 6 2 12, তাহলে 1 সেকেন্ডে কিন্তু আমাদের 2 বার ঘুরবে। তাহলে 1 সেকেন্ডে যদি চাকাটা 2 বার ঘোরে, তাহলে বলেন তো 2 সেকেন্ডে হচ্ছে মানে আমাদের বলছে 1 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? তাহলে আমরা জানি একটা বৃত্ত মানে হচ্ছে 360 ডিগ্রি। তাহলে যেহেতু 1 সেকেন্ডে 2 বার ঘুরে, তার মানে এরকম 2টা বৃত্ত হবে, তাহলে 360 গুণন 2, তাহলে 36 গুণ 72, তার মানে 720 ডিগ্রি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তাহলে নিঃসন্দেহে বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা অঙ্কটা সলিউশন করলাম। স্ক্রিনের এই যে 6 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছেন, 6 নম্বর অঙ্কটা আমি কিন্তু আপনাদের এইচডব্লিউ দিচ্ছি, কেননা এই ধাঁচের একটা অঙ্ক মানে দুটো অঙ্ক আমি কিন্তু অলরেডি করে দিয়েছি, এই জন্য এটা আর আমি করে দিচ্ছি না। এটা হচ্ছে এইচডব্লিউ নাম্বার 3, এর আগে দুটো এইচডব্লিউ দিয়েছি, এটা হলো 3 নম্বর এইচডব্লিউ। তো অবশ্যই আপনারা অঙ্কগুলো সিরিয়াল অনুযায়ী করতে থাকবেন। এবার আসেন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। তো আপনারা
করবেন কি, এটার অ্যান্সারটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে HW3 এর অ্যান্সারটা কত হচ্ছে। এবার দেখেন, খুব সহজ অঙ্ক করব আমরা, কিন্তু বারবার চাকরির পরীক্ষায় কিন্তু এই ধাঁচের অঙ্ক আমরা আসতে দেখি এবং আসেই বিভিন্ন চাকরির পরীক্ষায় ঘুরে ফেরে। তো দেখেন, আমরা যদি দেখি অঙ্কটা কি কি বলা আছে, x/y = 3:4 বলা আছে, আবার y/z = 6:8 বলা আছে। তাহলে y/z কত, 6:8 বলা আছে। তাহলে বলেছে x/y/z এর ভ্যালু কত। তাহলে আমরা টান দিব, এভাবে টান দিয়ে আমরা করব কি, দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করব। তো দেখেন, আমরা যদি দেখি যে এই কোণাটা মিল রয়েছে, অর্থাৎ চলকের মিল, এখানেও যে চলক এখানেও একই চলক, তাহলে আমরা দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করে দিতে পারি। দ এইভাবে কাজ করবে, অর্থাৎ 3 আর 6 গুণ, 6 আর 4 গুণ, 4 আর 8 গুণ, তার মানে যেদিকে যেদিকে টানটা আছে সেটা গুণ করতে হবে। তাহলে প্রথমে x বসালাম, 2y এর মধ্যে একটা y বসালাম, z আছে z বসাই দিলাম, ইকুয়াল 3 6 কত 18 অনুপাত 4 6 কত 24 অনুপাত 4 8 কত 32। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে 18 24 32 কোথায় রয়েছে অ্যান্সারটা, এই যে দেখেন খ নম্বরে রয়েছে, তাই এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। যদি এটাকে কাটাকাটি করে ছোট বানানো যেত তাহলে সেটাও কিন্তু উত্তর হতো। আমরা যদি এখানে কাটাকাটি করি 2 দ্বারা, তাহলে 9 দুগুণ 18, 12 দুগুণ 24, 18 দুগুণ 36। আবার যদি আমরা কাটাকাটি করি 3 দ্বারা, তাহলে 3 3 9, 3 4 12, 3 6 18। তার মানে এটাও রাইট, এটাও রাইট, এটাও রাইট। তো এই তিনটার যে কোনো একটা যদি থাকতো এই অপশনগুলোর মধ্যে, তাহলে সেটা রাইট হতো। যেহেতু মূলটাই রয়েছে, সেক্ষেত্রে আমাদের কাটাকাটি করার আর কোনো প্রয়োজন নেই। মনে রাখবেন যে এভাবেও কিন্তু অ্যান্সারগুলো থাকতে পারে। তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত। 24, 25, 30, 22 আমি অনেকবার করে দিয়েছি, তারপরেও আজকে আরও একবার করে দিচ্ছি। তো শর্টকাট মেথড এবং ডিটেলস মেথড দুটোই রয়েছে এই ধরনের অঙ্ক করার। তো শর্টকাটটা কি মনে রাখবেন, 49 আর হচ্ছে 1 এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে সাথে সাথে গড় পাওয়া যাবে। তাহলে 49 এর আগে 50, 50কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 25। এই 25 হচ্ছে আমাদের 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড়। আমরা যদি অ্যান্সারটা দাগাই, এক্স্যাক্টলি 25 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখেন শর্টকাটে কত তাড়াতাড়ি এই ধরনের অঙ্ক সমাধান করা যায়। এরপরে এই অঙ্কটা দেখেন, অনুপাতের এই অঙ্কটাতে বলা হচ্ছে যে দুটি সংখ্যার অনুপাত 5:4 এবং তাদের ব্যবধান 10 হলে বড় সংখ্যাটি কত। আচ্ছা, তাহলে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:4, তাদের আচ্ছা বলেন তো ব্যবধান মানে বিয়োগফল কিনা। অবশ্যই। তাহলে আমরা যদি ধরে নেই যে ধরি একটা হচ্ছে 5x আর একটা হচ্ছে 4x ধরতে পারি, এ দুটোর ব্যবধান মানে এটা হলো বড়টা ধরলাম আর এটা হচ্ছে ছোটটা ধরলাম। ওকে, এটা বড় আর এটা ছোট। তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি 5x থেকে 4x যদি আমরা বাদ দেই তাহলে 10 হবে, তাহলে ইকুয়াল 10। তাহলে সুতরাং 5 থেকে 4 বাদ দিলে একটা x থাকতেছে, 5x - 4x, তাহলে 10 হচ্ছে। তাহলে বলেন তো বড় সংখ্যাটি কত। তাহলে বড় সংখ্যা কোনটা আমরা ধরেছিলাম, বড় সংখ্যা আমরা 5x ধরেছিলাম। তাহলে 5x এর ভ্যালু কত, 5 × 10, তাহলে 5 10 কত 50। তাহলে নির্ণেয় বড় সংখ্যাটা হচ্ছে 50 বা 50। এবারে 14 নম্বর অঙ্কটা দেখেন। তো আমার মনে হয় এই অঙ্কটা আপনারা পারবেন, যেহেতু একটা অঙ্ক আমি এরকম বুঝিয়ে দিলাম আপনাদেরকে কিছুক্ষণ আগে। আমি একটু পড়ে দিচ্ছি যে বার্ষিক 7.5 টাকা মুনাফায় কত বছরে 750 টাকার মুনাফা 225 টাকা হবে। তাহলে যেহেতু বলেছে কত বছরে, তার মানে এন এর মান বের করতে হবে। আমরা I = PRN যে সূত্রটা রয়েছে এটা যদি প্রয়োগ করতে পারি তাহলে মুহূর্তের মধ্যে অঙ্ক হয়ে যাবে। তো এটা আমি HW দিলাম, এটা হচ্ছে HW নাম্বার 4। অবশ্যই অঙ্কটা করে আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাই দিবেন যে HW4 এর অ্যান্সারটা কত হবে। স্ক্রিনের এটা দেখেন, এটা মানে গসাগু রিলেটেড একটা অঙ্ক। তো আপনারা বোঝেন না যে এই ধাঁচের অঙ্ক আসলে আসলে আমরা কখন লসাগু করব কখন গসাগু করব। তো মনে রাখবেন, যদি কোনো অঙ্কে এরকম থাকে যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে, ঠিক আছে, মানে কতজন বালকের মধ্যে এতটি আম এবং এতটি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। তো যখন দুটি ভিন্ন জিনিস সমানভাবে ভাগ করে দেওয়ার কথা বলা হবে, তখন অবশ্যই সংখ্যা দুটোর গসাগু করলে যেটা হবে সেটাই হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো 125 একটা সংখ্যা, 145 একটা সংখ্যা, 125টি কি আম, 145টি কি লিচু, এই দুটো সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। আমরা গসাগু করব, গসাগু যত আসবে সেটাই হবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তাহলে 125 দ্বারা 145কে ভাগ করব, 125 × 125 কত থাকবে এখানে 0 2 20 থাকলো। তাহলে এবার 20 দ্বারা আমরা 125কে ভাগ করব। তাহলে যদি আমরা ভাগ করি 5 20 100, তাহলে 6 20 কত 120 থাকলো 5। এই 5 দ্বারা আমরা 20কে ভাগ করব,
তাহলে কত হবে 4 5 20। এবার কিন্তু মিলে গিয়েছে। তো যখন মিলে যাবে তখনকার ভাজকটাই হবে আমাদের নির্ণেয় গসাগু। তাহলে ভাজক কত? সর্বশেষ ভাজক হচ্ছে কিন্তু এখানে 5। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে গসাগু হচ্ছে 5। তাই কতজন বালকের মধ্যে ভাগ করে দেয়া যাবে? অবশ্যই 5 জন বালকের মধ্যে ভাগ করে দেয়া যাবে। তার মানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে গ নম্বর যেটা সেটা। এটা দেখেন মুখস্থ টাইপের একটা প্রশ্ন, কিন্তু তারপরেও আমি এই সিরিয়ালে রেখেছি। কারণ কি? কারণ হচ্ছে এই অঙ্কটা বিভিন্ন চাকরির পরীক্ষায় হুবহু অসংখ্যবার এসেছে, এই জন্য আমি রেখেছি। 1 বর্গ ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটার? এটা মাথায় রাখতে হবে, বর্গ সেন্টিমিটারের কথা বলা হচ্ছে। সঠিক উত্তর হচ্ছে 6.45 বর্গ সেন্টিমিটার। এখানে 4 ঘর পর্যন্ত দেওয়া আছে দশমিকের পরে। তাই মনে রাখবেন 1 বর্গ ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটার? অবশ্যই 6.4516 বর্গ সেন্টিমিটার। এটা মানে কিসের কোন পরীক্ষা ছিল দেখেন, আমি একটু দেখাচ্ছি পরীক্ষাটা কত সালে অনুষ্ঠিত হয়েছে এবং কোন পদ। এই যে দেখেন উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল পদে 25/4/2025 অঙ্কটা এসেছে। এতক্ষণ আমরা যত অঙ্ক করলাম প্রত্যেকটা অঙ্কই 2025-এর জানুয়ারি থেকে যখন আমি ভিডিওটা করছি এটা জুলাই মাস, এই জুলাই মাস পর্যন্ত এসেছে হচ্ছে এই অঙ্কগুলো। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই প্রত্যেকটা অঙ্ক কিন্তু তুলে রাখার চেষ্টা করবেন। এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। এই প্রশ্নটা দেখেন, এরকম ধাঁচের প্রশ্নও কিন্তু অনেক সময় আসতে দেখি আমরা। সবগুলোই যে আসলে হচ্ছে সংখ্যা রিলেটেড সেটা কিন্তু না, আমাদের এরকম ভাষাগত প্রশ্নও কিছু থাকে। যদি 20টা বা 25টা প্রশ্ন থাকে তার মধ্যে 2-1টা প্রশ্ন এরকম আমরা থাকতে দেখি। তো নিচের কোন শব্দটি অন্যদের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়? ত্রিভুজ, বৃত্ত, ডিম্বাকার, গোলক। আচ্ছা, ত্রিভুজ মানে কি? এটা হচ্ছে একটা ত্রিভুজ। বৃত্ত মানে কি? এটা হচ্ছে একটা বৃত্ত। ডিম্বাকার মানে কি? এটা হচ্ছে ডিম্বাকার। গোলক মানে কি? এটা হচ্ছে একটা গোলক। তাহলে বলেন তো দেখি কোনটা আলাদা হচ্ছে? বোঝা যাচ্ছে যে এই তিনটা একই ধাঁচের হচ্ছে, আর এটা হচ্ছে একটু আলাদা। তাহলে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর হচ্ছে ত্রিভুজ। তো নিঃসন্দেহে বুঝতে পারছেন যে কিভাবে আমরা অ্যান্সারটা খুঁজে বের করলাম। এবারে 2 নম্বর যে অঙ্কটা রয়েছে এটা একটু খেয়াল করেন। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 10:3। পুত্রের বয়স 18 বছর হলে পিতার বয়স কত? অনেক অঙ্ক কিন্তু আপনি না করেই পর্যবেক্ষণের মাধ্যমে উত্তর করতে পারেন। তাহলে বলেন তো পিতা কত? 10, পুত্র কত? 3। তাহলে আমরা বলতে পারি পিতা অনুপাত পুত্র ইকুয়াল হচ্ছে 10:3, তাই নয় কি? অবশ্যই। এবার বলা হচ্ছে পুত্রের বয়স যদি 18 হয়, তাহলে পুত্রের বয়স 18 হলে কোনটা পুত্র? এটা পুত্র। তাহলে পুত্র যদি 3-এর জায়গায় 18 হয় তাহলে বলা হচ্ছে পিতা কত হবে? তাহলে বলেন তো পুত্র কত গুণ বৃদ্ধি পেয়েছে? অবশ্যই 6 গুণ বৃদ্ধি পেয়েছে। 3 6 18 হয়েছে এভাবে। তাহলে এটাও নিশ্চিতভাবে আপনারা বলতে পারবেন 6 গুণই বৃদ্ধি পাবে। তাহলে 6 10-এ কত হবে? 60। তার মানে আমরা বলতে পারি 60 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তার মানে খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই রাইট। এবারে এটা দেখেন, আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে এই অঙ্কটা ছিল নিচের দিকে, তো আমি এই অঙ্কটা করে দিচ্ছি। এটা 2025-এর 28/2/2025-এ এসেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে লাইনম্যান পদে। তো দেখেন 1/100 কত? তো মনে রাখবেন এই ধাঁচের অঙ্ক 1 যেহেতু ভাগ 100, তার মানে আমরা এভাবে লিখতে পারি। অথবা আমরা এভাবেও করতে পারি যে 1/100 যা আছে তাই লিখলাম। তাহলে 1 ভাগটাকে যদি আমি গুণ করে দেই, 100-র নিচে মনে মনে 1 আছে, ওই একটা উপরে যাবে আর 100টা নিচে আসবে। তার মানে কিন্তু 1 1 1, তার মানে 1/100 এভাবেই আমরা লিখতে পারি। আপনারা যেটা বোঝেন আর কি। তো আমি এভাবেই করাচ্ছি। তো দেখেন 1/100 এটাকে যদি আমি ভাগ করি 100 দ্বারা 1কে, তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, ভাগ যায় না। এখানে একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য নিলাম, ভাগ যাচ্ছে। 100 1কে 100 আমি বসাই দিলাম। বলেন তো কত হচ্ছে? 0.01। তার মানে 0.01 যেখানে আছে সেটাই অ্যান্সার। তো সামনে এমনিতেই একটা জিরো বসানো যায়, তাই 0.01 এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখেন এটাও মুখস্থ টাইপের একটা অঙ্ক, কিন্তু এটাও কিন্তু আপনারা নানান সময়ে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখবেন যে 1 মাইল সমান কত কিলোমিটার বা 1 কিলোমিটার সমান কত মাইল, উল্টো দিক থেকেও আসে অনেক সময়। তো মনে রাখেন 1 মাইল মানে 1.609 কিলোমিটার, অথবা অনেক সময় 1.61 কিলোমিটার। এটাও কিন্তু আমাদের দেয়া থাকে অ্যান্সারে। তো যেটাই দেয়া থাক না কেন সেটাই হবে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আর যদি উল্টো দিক থেকে আসে যে 1 কিলোমিটার মানে কত মাইল, যদি এভাবে আসে যে 1 কিলোমিটার ইকুয়াল টু কত মাইল, এইভাবে যদি প্রশ্নটা আসে তাহলে মনে রাখবেন 1 কিলোমিটার মানে 0.62 মাইল। এই যে এখানে কিন্তু এই অপশনটা রয়েছে, কিন্তু এটা শেষে কিলোমিটার। তো যাই হোক, এটা তো এই প্রশ্নের অপশন, তাই না? তাহলে প্রশ্নটা উল্টো দিকে আসলে আপনাদের উত্তর হবে এটা। আর যদি 1 মাইল সমান কত কিলোমিটার আসে তাহলে উত্তর হবে 1.61 কিলোমিটার বা 1.609 কিলোমিটার। তো এটা একটু মাথায় রাখবেন। এই অঙ্কটা কিন্তু বেশ কয়েকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিল।
এটা দেখেন তো নিশ্চিতভাবেই এই অঙ্কটা আপনারা পারবেন, এটা আমি করে দিব না, এটা আমি HW দিচ্ছি, HW নাম্বার 5। তো এটা অঙ্ক করে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাই দিবেন যে এর উত্তরটা কত হচ্ছে। এটা কিন্তু ঐকিক নিয়মের অঙ্ক, জাস্ট সাজাবেন, যেটা বের করতে বলেছে সেটাকে ডান দিকে রাখবেন, সাজিয়ে লিখবেন বেশি মানে গুণ আর কম মানে ভাগ করে দিলেই অঙ্কটা হয়ে যাবে। এবার দেখেন বীজগণিত এসেছে এবং খুবই সহজ ধাঁচের এই অঙ্কগুলো আপনারা অনেক সময় পরীক্ষার হলে ভুল করে ফেলেন অথবা ক্যালকুলেশন করতে যান, মানে অনুসিদ্ধান্ত বসাতে যান, সেক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার চান্স রয়েছে। তো আমি যদিও অনুসিদ্ধান্তের সাহায্যে করি, খেয়াল করে দেখেন কি হবে, সেটা হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু, এটাই হোয়াট আমাদের জানতে চাচ্ছে, আর দেওয়া আছে কি কি, দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 10, এই দুটো দেওয়া আছে। তাহলে সুতরাং আমরা যদি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের হচ্ছে অনুসিদ্ধান্ত বসাই যেখানে এই দুটোই থাকবে, তাহলে আমাদের বসাতে হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। এই যে একটা সমস্যা, আমি যে 4xy বসালাম, কখন 2xy কখন 4xy হয়, এটা কিন্তু আপনাদের জন্য প্রবলেম এবং আপনাদের জন্য চ্যালেঞ্জ, যারা আপনারা কিছুটা কম বোঝেন অঙ্ক। যারা ভালো বোঝেন কিভাবে সূত্র থেকে অনুসিদ্ধান্ত আসে, কখন কোন অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয়, তাদের ব্যাপারটা আলাদা, তারা কিন্তু এভাবেই স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আর যারা জানেন না তাদেরকে আমি বলি যে অবশ্যই সূত্র এবং অনুসিদ্ধান্তর স্পেশাল কিছু ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যে কিভাবে সূত্র থেকে অনুসিদ্ধান্ত বের করতে হয় বা আমি কিভাবে বুঝবো যে কখন কোন অনুসিদ্ধান্ত বা কোন সূত্র প্রয়োগ করতে হবে, সে সংক্রান্ত বেশ কয়েকটা ভিডিও আমার চ্যানেলে আছে, সেগুলো চাইলে দেখে আসতে পারেন। আচ্ছা, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত 7, তাহলে 7-এর উপরে স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ওয়াইয়ের ভ্যালু কত 10, বসাই দিলাম 10। তাহলে 7 7 49 প্লাস হচ্ছে 4 10 40 কত হয়, 40 40 80, তার মানে 89 হচ্ছে আমাদের। সরি, আমি কিন্তু ভুল করে ফেলেছি অলরেডি, দেখেন আমি কিন্তু এখানে কি দিয়েছি, দেখেন ছিল হচ্ছে আমার মাইনাস, আমি দিয়ে ফেলেছি কিন্তু প্লাস হচ্ছে। তাহলে 7 7 49 মাইনাস 4 10 40, তাহলে 49 থেকে 40 বাদ দিলে 9 থাকবে, তাহলে 9 হচ্ছে আমাদের সঠিক উত্তরে। যে দেখেন গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশন। তো এইভাবে আমাদের বুঝতে হবে। আচ্ছা, এবার আসেন আমরা যদি এই অঙ্কটাই এক কাজ করি, ধরেন যে আমরা শর্টকাট মেথডে করতে যাচ্ছি, তো কিভাবে আমরা শর্টকাট মেথডে অঙ্কটা করব। তো দেখেন, আচ্ছা বলেন তো দুটি সংখ্যা গুণ করলে 10 হয় আর যোগ করলে 7 হয়, কি কি মাথায় আসতেছে, 5 আর 2, 5 দুগুণ 10 আর 5 আর 2, 5 আর 2 7, তাহলে এক্স এর ভ্যালু 5 আর ওয়াই এর ভ্যালু 2। তাহলে বলেন তো দেখি কি হবে, এক্স এর ভ্যালু 5 আর ওয়াই এর ভ্যালু 2, তাহলে 5 থেকে 2 গেলে 3, 3-এর উপর স্কোয়ার মানে 9। দেখেন মুহূর্তের মধ্যে অ্যান্সার চলে আসলো। চাইলে আপনি এভাবেও কিন্তু চিন্তা করতে পারেন, তবে আপনাকে দুটোই শিখতে হবে, শর্টকাটও শিখতে হবে, ডিটেলসও শিখতে হবে, এর কোনো কিন্তু বিকল্প নেই। এবার আমরা পরের প্রশ্নে চলে যাব। এই প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল যথাক্রমে 28 এবং 4, বড় সংখ্যাটি কত। তো মনে রাখবেন এটারও শর্টকাট রয়েছে এবং ডিটেলস মেথড রয়েছে। আমি শর্টকাটটা শেখাই, কত তাড়াতাড়ি করা যায়। যদি কোথাও দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকে, তাহলে বড় সংখ্যাটা নির্ণয় করা খুবই সহজ। এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, বড়টা বের হয়ে যাবে। তাহলে বলেন তো 28 আর 4 কত, তাহলে 28 যোগ 4 32 ভাগ 2 কত হবে 16, তাহলে বড় সংখ্যা কত 16। দেখেন মুহূর্তের মধ্যেই অঙ্ক চলে আসলো অ্যান্সার। যদি বলতো ছোট সংখ্যা কত, তাহলে কি করতাম, এই দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতাম, তাহলে 28 বিয়োগ 4 ভাগ 2, তাহলে 28 থেকে 4 গেলে কত থাকবে 24, 24কে 2 দিয়ে ভাগ করলে 12, তাহলে দেখেন একটা 16 একটা 12। আপনি এখন মেলান যে দুটি সংখ্যার যোগফল 16 আর 12 28 এবং বিয়োগফল 4, তাহলে 16 থেকে 12 বাদ দিলে 4, তার মানে মিলে গিয়েছে। তাহলে নিশ্চিতভাবেই আপনি বুঝতে পেরেছেন যে আমরা কোন হচ্ছে মেথড এটার ক্ষেত্রে প্রয়োগ করেছি। কিন্তু আপনি যদি সূত্রের সাহায্যে করতে চান, তাহলে আমাদের ধরতে হবে যে ধরি, মানে ডিটেলস মেথডে ধরি বড় সংখ্যাটা হচ্ছে এক্স আর ছোট সংখ্যাটা হচ্ছে ওয়াই, মানে ডিটেলসে কিভাবে করবেন। তাহলে বলেন তো দেখি, প্রথম শর্ত মতে আমাদের কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 28 দেওয়া আছে, এটা 1 নং সমীকরণ। এবং বিয়োগফল, তাহলে দ্বিতীয় শর্ত মতে কত বলা আছে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 4 বলা আছে, এটা 2 নং। তাহলে 1 আর 2 আমরা যোগ করব, তাহলে কি হবে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 28 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 4। তাহলে যদি যোগ করি এক্স ওয়াই ওয়াই ক্রস, তাহলে 2x ইকুয়াল টু 28 আর 4 32, তাহলে x ইকুয়াল টু 32কে 2 দিয়ে ভাগ করলে 16, তাহলে x এর ভ্যালু আমরা কত পেলাম 16। তাহলে বড়টা ধরেছিলাম আমরা x, তাই x এর ভ্যালু 16 বের করে ফেলেছি। দেখেন ডিটেলস মেথডটাও যে খুব কঠিন তা কিন্তু না, এটাও কিছুটা সহজ রয়েছে। এবার আসেন আমরা পরের প্রশ্নে চলে যাই। বুঝতেই পারছেন এই অঙ্কটাও আমি আপনাদেরকে HW দিব, কেননা এই ধাঁচের অঙ্ক আমি অনেকবার করে দিয়েছি। কিন্তু দেখেন ঘুরে ফিরে এই অঙ্কগুলোই বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে। আপনি যদি মনে করেন যে 12 14 15টা চাকরির পরীক্ষা দেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে অঙ্ক কত রিপিট হচ্ছে। তাহলে এটা HW নাম্বার হচ্ছে 6। অবশ্যই করবেন এবং প্রত্যেকটাই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।
স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, একটি ঘড়িতে 10:50 বাজে, তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 25 ডিগ্রি, 30 ডিগ্রি, 35 ডিগ্রি নাকি 45 ডিগ্রি? তো এই অঙ্কটা আমরা শর্টকাট মেথড এবং ডিটেইলস মেথড দুইভাবেই বুঝতে পারি। তো শর্টকাট মেথডে আমি যদি অঙ্কটা আপনাদেরকে বোঝাই, তাহলে দেখেন আমাদের এই রুল প্রয়োগ করতে হবে, 11m - 60h ভাগ হচ্ছে 2। এই যে সূত্রটা আছে, এটা থিটা ইকুয়াল এত ডিগ্রি, এটা অ্যাপ্লাই করে দিলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, এখানে 10:50, আচ্ছা বলেন তো মিনিট কত? মিনিটের মান হচ্ছে 50 আর আওয়ার কত হচ্ছে 10, মানে 10 আওয়ার্স 50 মিনিটস। তো সেক্ষেত্রে কি হবে? 11m, তার মানে 11 ইন্টু মিনিটের মান হচ্ছে 50 মাইনাস 60 ইন্টু এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 10 ভাগ কত? 2, পরমান চিহ্ন তার উপরে ডিগ্রি। তাহলে ইকুয়াল কত হচ্ছে? 5 11 55, তার মানে 550 মাইনাস 600, এটা হচ্ছে তার নিচে 2, তার সাথে কি দিয়ে দিলাম আমরা? ডিগ্রি দিয়ে দিলাম। আচ্ছা বলেন তো দেখি, 550 থেকে 600 বাদ দিলে -50 থাকবে কিনা? তার নিচে 2, তার উপরে ডিগ্রি। এই যে পরম মান চিহ্ন, অর্থাৎ এই যে দুটো টান দেওয়া হচ্ছে, এর মানে হচ্ছে ভিতরে যদি কোনো নেগেটিভ ভ্যালু আসে, সিঙ্গেল কোনো ভ্যালু যদি নেগেটিভ আসে, সেটাকে আমরা নেগেটিভ চিহ্নটা বাদ দিয়ে দেবো। তো কাটাকাটি করলে কত আসে? 25। তো -25 আসলে হবে না, পরমান চিহ্নটা যখন উঠে যাবে তখন হচ্ছে +25 ডিগ্রি হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন ক নম্বর যে অপশনটা রয়েছে সেটা কিন্তু আমাদের সঠিক উত্তর। আমরা ডিটেলস মেথডে, অর্থাৎ এরকম একটা বৃত্ত বা ঘড়ি কল্পনা করে যখন আমরা কাটা মানে হচ্ছে 12, 3, 6, 9 এভাবে দেখাতাম, তখন কিন্তু আমরা ডিটেলস মেথডে বুঝতে পারতাম যে আসলে কিভাবে এই 25 ডিগ্রি কোণটা তৈরি হলো। তো আজকে আর আমি সেটা দেখাচ্ছি না, অনেকবার আমি আপনাদেরকে দেখিয়েছি এভাবে। তো আপনারা একটু সেই ভিডিওগুলো যদি না দেখেন, দেখে আসতে পারেন। তো আপাতত এই ভিডিওটা শেষ করেন, দেন স্পেশালি বিভিন্ন টপিকের উপর আমার চ্যানেলে ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। এবার আসেন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, 6 নম্বর যে অঙ্কটা রয়েছে, এটাও 2025 সালের অঙ্ক। বলা হচ্ছে একটি খুঁটির 3/1 অংশ কাদাতে, হাফ অংশ পানিতে এবং 25 মিটার পানির উপরে থাকলে খুঁটিটির মোট উচ্চতা কত? তো আমরা যে কোনো কিছুর উচ্চতা বা মোট দৈর্ঘ্য যেটা বের করতে বলে, সেটাকে আমরা কি ধরে নেই? যে ধরি খুঁটিটির মোট যে উচ্চতা সেটা হচ্ছে এক্স, মানে পুরোটাকে আমরা এক্স ধরলাম। তাহলে বলেন তো এই এক্স এর কত অংশ কাদাতে আছে? তাহলে আমরা বলতে পারি 3/1 অংশ। তাহলে এক্স এর 3/1 অংশ আমি যদি এভাবে বলি, এক্স এর 3/1 অংশ, তার মানে কিন্তু এটা হবে x/3। তার মানে কাদাতে আছে, আমরা বলতে পারি যে কাদাতে আছে আমাদের x/3। আর পানিতে কতটুকু আছে? আমরা বলতে পারি পানিতে আছে আমাদের x/2। তার মানে একইভাবে x এর হাফ, তার মানে x তো গুণ আকারে উপরে চলে যাবে, নিচে 2 থাকবে, এই জন্য আমরা কিন্তু এ দুটো এভাবে লিখতে পারি। এবং বলা হচ্ছে যে এবং মানে 25 মিটার পানির উপরে আছে, তার মানে এই অংশ দুটো ছাড়াও আরও 25 মিটার রয়েছে। এবারে তাহলে আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করতে পারি যে এই অংশটা কাদাতে, এই অংশটা পানিতে, আর 25 মিটার পানির উপরে, এই তিনটে যদি আমরা যোগ করি তাহলে মোট যে হচ্ছে খুঁটির দৈর্ঘ্য সেটা আমরা পেয়ে যাব, তাই না? তাহলে আমাদের অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বা প্রশ্ন মতে বিল্ড আপ হয়ে গিয়েছে। এবারে বা আমরা লসাগু করবো। লসাগু 3 × 6, তাহলে 3 × 6 তার মানে উপরে 2x, 3 × 6 তার মানে উপরে 3x। নিঃসন্দেহে লসাগু করতে জানেন আপনারা। প্লাস 6 25 কত হবে? 150 ইকুয়াল হচ্ছে x। x এর নিচে 1 আছে, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ। তাহলে বা কি হবে বলেন তো দেখি? 3 আর 2 5x প্লাস 150, তার মানে 5x প্লাস 150 ইকুয়াল হচ্ছে 6 দ্বারা x কে গুণ করলে হবে 6x। তো এই x যদি ওইদিকে চলে যায়, তাহলে এইদিকে 150 ইকুয়াল 6x মাইনাস 5x হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি সুতরাং 150 ইকুয়াল 6 থেকে 5 বাদ দিলে কত হবে? একটা x। তাহলে x এর ভ্যালু আমরা 150 পেয়েছি। আসলে x ইকুয়াল টু 150 যা 150 ইকুয়াল x একই কথা, মানে বাম পাশ ডান পাশ কোনো কিন্তু ম্যাটার করে না। তো আমাদের সঠিক উত্তর কোনটা বের হলো? সঠিক উত্তর গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু বের হয়ে গিয়েছে। তো নিশ্চিতভাবেই আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আসেন আমরা পরেরটাতে চলে যাই। তো এই পর্যায়ে একটু বলি, যারা চ্যানেলে নতুন, যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, কি বলা হচ্ছে অঙ্কটাতে? বলা হচ্ছে 1:9, 1:27, 1:12, 1:8, এই চারটা হচ্ছে আমাদের সম্ভাব্য অ্যান্সার। এবং অঙ্কটাতে বলা হচ্ছে দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত 1:3, এদের ক্ষেত্রফলের অনুপাত আসলে কত হবে? তো দেখেন আমরা এ ধরনের অঙ্ক কি শর্টকাট এবং ডিটেলস দুই ধরনের মেথডেই করতে পারি, ডিটেলস মেথড এবং
শর্টকাট মেথড। তো তাহলে আমরা কি বলতে পারি, দুটো যেহেতু বৃত্ত আমাদের, দুইটি বৃত্তের, তার মানে প্রথম একটা বৃত্ত অঙ্কন করলাম, দ্বিতীয় আর একটা বৃত্ত আমি অঙ্কন করলাম, তাহলে একটা ছোট একটা বড়। আচ্ছা বলেন তো দেখি ব্যাস কোনটা? ব্যাস হচ্ছে এক সাইড থেকে আর এক সাইডে কেন্দ্র দিয়ে যেটা অতিক্রম করে সেটা ব্যাস। তাহলে এইটার ব্যাস এটা এবং এটার ব্যাস হচ্ছে এটা। তাহলে এই টোটাল যে বৃত্ত, এই বৃত্তটার ব্যাস হচ্ছে এটা, আর এই যে টোটাল বৃত্তটা এর ব্যাস হচ্ছে এটা। এখন ব্যাসের অনুপাত 1:3। তাহলে এই টোটাল ব্যাসটার হচ্ছে মান কত বলেন তো দেখি? টোটাল ব্যাসটার মান হচ্ছে এটার ক্ষেত্রে 1, আর এটার ক্ষেত্রে কত? এটার ক্ষেত্রে হচ্ছে 3 পুরোটা, তাই না? তাহলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? আচ্ছা বলেন তো ক্ষেত্রফল কি সূত্র? ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এটাও হলো পাই আর স্কোয়ার। তো সেক্ষেত্রে এখানে পাই মানে তো আপনারা নিশ্চয়ই জানেন যে পাইয়ের একটা নির্দিষ্ট মান আছে, আর আর হচ্ছে ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। তো এই হচ্ছে গোটা ব্যাসটা যদি 1 হয় তাহলে ব্যাসের অর্ধেক কত? এইটুকু কত? এইটুকু হচ্ছে হাফ। এই গোটা ব্যাসটা যদি 3 হয় এইটুকু কত? এইটুকু হচ্ছে 1.5 মানে 3/2। তা খেয়াল করে দেখেন, মানে ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে তো ব্যাসার্ধ পাওয়া যায়, তাই না? তাহলে এটা হচ্ছে হাফ আর এটা হচ্ছে 3/2। সরি, মানে কত? যেহেতু 1.5, ঠিক আছে 3/2 মানে 1.5। কিন্তু আমরা একটু ভাগ করে দেখি, 3কে 2 দ্বারা ভাগ করলে 2 1 2 থাকলো 1, 0.0, 5 2 10, এক্স্যাক্টলি 1.5 হচ্ছে 3/2 মানে কিন্তু 1.5। তাহলে আমরা এটার ক্ষেত্রে একবার ক্ষেত্রফল বের করব, এটার ক্ষেত্রে একবার ক্ষেত্রফল বের করব। তাহলে এটার ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে? পাই, আর এর মান হচ্ছে হাফ, হাফের উপরে স্কোয়ার করলাম। তাহলে কত হবে বলেন তো দেখি? পাই উপরে 1, তার নিচে 4, তার মানে পাই/4। আর এটা কি হবে? এটা হচ্ছে পাই আর স্কোয়ার, আর এর মান কত? 3/2। তাহলে পাই এর সাথে আমরা কি দেব? 3/2 দিব। তাহলে 3/2 তার উপর স্কোয়ার করলাম, তাহলে কত হবে? পাই ইন্টু 3 3 9 আর 2 2 4, তাহলে উপরে 9 পাই, তার নিচে কত? 4। তাহলে এটা পেলাম আমরা প্রথম বৃত্তের ক্ষেত্রফল, এই বৃত্তটার, আর এই বৃত্তটার ক্ষেত্রফল 9π/4। তাহলে বলা হচ্ছে এদের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে যেহেতু প্রথমে ছোটটা ছিল তারপর বড়টা, তাহলে ক্ষেত্রফলের অনুপাত আমরা লিখতে পারি যে 1/4 পাই/4 অনুপাত হচ্ছে কত? 9 পাই ভাগ হচ্ছে 4। তো এই অনুপাত মানেই তো ভগ্নাংশ, আপনারা নিশ্চয়ই জানেন। তাহলে পাই/4 উপরে আর 9 পাই/4 হচ্ছে নিচে। তাহলে ইকুয়াল পাই/4, ভাগ চিহ্নটা গুণ করে দিলাম, তাহলে 4টা উপরে চলে গেল, 9 পাইটা কোথায়? নিচে নেমে আসলো। তাহলে 4 4 ক্রস, পাই পাই ক্রস, তাহলে উপরে থাকলো 1, তাহলে উপরে 1 আর তার নিচে 9, তার মানে 1:9 হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখেন কতটা আমরা সময় পেরিয়ে কিন্তু এই অঙ্কটার খ নম্বর যে অপশনটা সেটা কিন্তু বের করে ফেললাম। তো এটা হলো ডিটেলস মেথডের প্রসেস। ওকে, তো যেহেতু আমরা এমসিকিউ পরীক্ষার জন্য অঙ্কটা করছি, তো সেক্ষেত্রে তো আর এত সময় আমাদের নেওয়া যাবে না, তাই না? এই জন্য আমরা করব কি, শর্টকাট মেথডে আমরা তাড়াতাড়ি অঙ্কটা করার জন্য করব কি, যেটা দেওয়া আছে ব্যাসের অনুপাত তার উপরে স্কোয়ার এবং মানে তার উপরে স্কোয়ার করে দেবো, অর্থাৎ যে দুটো সংখ্যা আছে দুটোর উপরে স্কোয়ার করে দেবো। তাহলে বলেন তো 1 এর স্কোয়ার কত? 1 অনুপাত 3 এর স্কোয়ার কত? 9। তাহলে 1:9 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এইভাবে যদি আমরা করতে পারি, মানে প্রথমে তো মূল অঙ্কটা বুঝতে হবে, দেন আমাদের এই অঙ্কটা এভাবে অ্যাপ্লাই করে দিতে হবে। তো আমরা এবারে এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি। এই অঙ্কটাও 2025 সালে আসা, মানে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এবং এই অঙ্কটাই কেবল বিভিন্ন পরীক্ষায় কমপক্ষে 50 থেকে 60 বার এসেছে। আমি দেখেছি যে মিনিমাম 40 বার আমার নজরে পড়েছে, আমার কাছে যে লিস্টটা রয়েছে। তো বলা যেতে পারে যে 50-60 বার এটা এসেছে। তো আমরা কি করতে পারি? 3 নম্বর যে অঙ্কটা রয়েছে, একটি ঘড়ি 560 টাকায় বিক্রয় করায় শতকরা 20% ক্ষতি হলে ঘড়িটির ক্রয় মূল্য কত? তাহলে খেয়াল করে দেখেন, তাহলে নিশ্চয়ই এই টাকাটায় বিক্রয় করার পরেও তার 20% ক্ষতি হয়েছে, তার মানে 560 টাকার উপরে ঘড়িটা কেনা রয়েছে, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে। তার মানে আমরা এটা অঙ্ক পড়েই ক নম্বর উত্তর যে হবে না সেটা আমরা শুরুতেই বলতে পারি, কেননা একটা ঘড়ি 560 টাকায় বিক্রয় করায় শতকরা 20% ক্ষতি হয়েছে। তাহলে এই 560 টাকা হচ্ছে 80%-এর ভ্যালু। তাহলে তো আমরা জানি ক্রয় মূল্য মানে কোনো একটা অঙ্কে 100%-এর ভ্যালু, তাহলে 100%-এর ভ্যালু বের করতে পারলেই আমাদের ক্রয় মূল্য বের হয়ে চলে আসবে। তাহলে আমরা অঙ্ক থেকে পেয়েছি যে 80% ইকুয়াল হচ্ছে 560। তাহলে 1% কত? তাহলে 80 চলে আসবে এটার নিচে। তাহলে 100% কত? এবার 100 চলে যাবে উপরে। নিঃসন্দেহে আপনারা বোঝেন ঐকিক নিয়মের মেথড। যদি না বোঝেন তাহলে ভিডিও দেখে আসতে পারেন। ঐকিক নিয়মের 4-5টা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেগুলো দেখলে ঐকিক নিয়মের কখন নিচে যায় কখন উপরে যায় ক্লিয়ার, একেবারে কনসেপ্ট একেবারে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। ঠিক আছে?
তো যাই হোক, অনেক অঙ্ক করালে কথার মধ্যে অনেক সময় গোলমাল বা জড়তা দেখা যায়, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে 0 0 ক্রস করে দিলাম, 7 8 56 7, আর 7 আর 100 গুণ করলে 700 হয়ে গেল। তাহলে 700 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো 700 গ নম্বরে রয়েছে, তাই গ নম্বরটাই সঠিক উত্তর। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এটাও হচ্ছে 2025-এ আসা একটা অঙ্ক, এবং 25-এর জুন মাসেই হচ্ছে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে 2025 সালের। তো রিসেন্টলি এই অঙ্কটা এসেছে, এবং এই অঙ্কটার ক্ষেত্রে হচ্ছে আমি একটা লেকচারে কিছুটা ভুল বলেছিলাম, এটার ক্ষেত্রে আমি একটু বিষয়টা খেয়াল করিনি। তবে আজকে অঙ্কটা দেখার পরে মনে হচ্ছে যেহেতু অপশনগুলো 18, 20, 19, 21 খুব ক্লোজ, তো সেক্ষেত্রে হচ্ছে এই ভুলটা যেন আপনাদের আর না হয় সেটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। সেটা কি সেটা দেখেন, বলেছে 1 থেকে 100 পর্যন্ত 9 বিশিষ্ট সংখ্যা কয়টি। মনে রাখবেন এখানে সংখ্যা কয়টি বলেছে, তার মানে আমরা বলতে পারি যে ধরেন 19 একটা সংখ্যা, 9 একটা সংখ্যা, 29 একটা সংখ্যা, 99 একটা সংখ্যা, এরকম, বা 39 একটা সংখ্যা, এগুলো কিন্তু প্রত্যেকটাই এক একটা সংখ্যা। এখন আমি যদি বলি এই কয়েকটার মধ্যেই ধরেন 9 বিশিষ্ট সংখ্যা কয়টা, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা। কিন্তু আমি যদি বলি যে এই সংখ্যাগুলোর মধ্যে 9 আছে মোট কতটি, তাহলে উত্তর হবে কিন্তু 6টি, কেননা 99-তে 2টা 9 আছে। তাহলে যদি প্রশ্ন করা হয় 1 থেকে 100 পর্যন্ত 9 আছে মোট কতটি, তাহলে কিন্তু উত্তর একরকম হবে। আর 9 বিশিষ্ট সংখ্যা কয়টি আছে, তাহলে কিন্তু তার চেয়ে উত্তরটা 1 কম হবে। সেটা আমরা নিঃসন্দেহে বলতে পারি এই আলোচনা থেকে, তাই না? নিশ্চয়ই বুঝেছেন আমার কথা। তারপরে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি যদি না বুঝে থাকেন। এখানে দেখেন বলেছে 1 থেকে 100 পর্যন্ত 9 বিশিষ্ট সংখ্যা কয়টা আছে। তাহলে 1 থেকে 100 যদি আমরা সিরিয়াল অনুযায়ী লিখি, 9 পাবো আমরা 9-তে, 19-এ, 29-এ, 39-এ, এরপরে 49, 59, 69, 79, 89, তারপরে আমরা পাবো 90, 91, 92, এভাবে কিন্তু চলতেই থাকবে। দেখেন এখানে কিন্তু প্রত্যেকটার সাথে কি আছে বলেন তো, প্রত্যেকটার সাথে কিন্তু আমাদের 9 আছে। তারপরে 98, 99, 100-তে আর 9 নেই, তাই না? 100-তে তো 9 নেই। তাহলে এখানে একটু খেয়াল করে দেখেন ভালোভাবে, আমাদের 9 আছে কিন্তু কয়টা সংখ্যাতে 9 আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18 19, তার মানে মোট 9 বিশিষ্ট সংখ্যা আছে 19টি। তাহলে আমরা একটু উত্তরটা দেখানোর চেষ্টা করি। এক্স্যাক্টলি দেখেন এখানে কিন্তু 20টি দেওয়া আছে উত্তর, কিন্তু আসলে 9 বিশিষ্ট সংখ্যা আছে 19টি। এই উত্তরটা এই ওয়েবসাইটে ভুল দেওয়া রয়েছে, এটা কিন্তু সঠিক উত্তর হবে 19টি। কিন্তু যদি বলে যে এখানে যদি বলা হয় যে 9 আছে মোট কতটি, খেয়াল করে দেখেন, যদি বলা হয় 1 থেকে 100 পর্যন্ত 9 আছে মোট কতটি, তাহলে কিন্তু সঠিক উত্তর হবে আমাদের 20টি। তাহলে কিভাবে? ওই একইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, তখন হবে উত্তর কিন্তু 20টি। আদারওয়াইজ আমাদের কিন্তু সঠিক উত্তর হবে কি? অবশ্যই আমাদের সঠিক উত্তর হবে এখানে 19টি। ঠিক আছে, আমি একটু ডিটেলস দেখানোর ব্যবস্থা করছি আপনাদের। দেখেন এখানে সলিউশন কিন্তু দেয়া রয়েছে। নিঃসন্দেহে নিচে দেখতে পাচ্ছেন 1 হতে 100 পর্যন্ত 9 বিশিষ্ট সংখ্যা 19টি, আর 1 থেকে 100 পর্যন্ত 9 সংখ্যাটি আছে 20টি। তারপরেও আমি আরেকবার লিখে একটু ক্রস ম্যাচিং করার চেষ্টা করি, মানে ক্রস চেক করার চেষ্টা করি। প্রথমে 9, তারপরে 19, এর মধ্যে তো আর 9 নেই, তাই না? তাহলে 29, 39, 49, 59, 69, 79, 89, তারপরে 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99। ওকে, তাহলে আরেকবার আমি একটু গোনার চেষ্টা করছি। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, এক্স্যাক্টলি 9 বিশিষ্ট সংখ্যা মোট 19টি, আর 9 আছে মোট কতটি? 20টি। যদি এখানে প্রশ্ন করা হতো 9 আছে মোট হচ্ছে কতটি, তাহলে কিন্তু উত্তর হতো 20টি এখানে। তার মানে আমরা একটু চেক করলাম, কেননা অঙ্ক যেটা করে দেওয়া আছে সেটাকে আমরা ভুল প্রমাণিত খুব মানে সহজে বলতে পারি যে এখানে ভুল দেওয়া আছে, কিন্তু আসলে চেক করে শিওর হয়ে দেন বলতে হবে যে আসলে এখানে ভুল ছিল। তো এই জন্য আমি আবারও চেক করলাম, যদিও একটু সময় লাগলো। তো আপনারা নিঃসন্দেহে এই প্রশ্নটা ভালো করে মনে রাখবেন। এভাবেই কিন্তু পরীক্ষায় আপনাদের প্রশ্ন আসতে পারে, এবং প্রশ্নটা বুঝে শুনে আপনাদেরকে উত্তর করতে হবে। আমরা এবার নেক্সট অঙ্কে চলে যাচ্ছি।
স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এটাও কিন্তু 2025-এর হচ্ছে একটা অঙ্ক। দেখেন 31/5/2025-এ এসেছে। তো খেয়াল করে দেখেন কি বলা হচ্ছে, 50 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি। এর আগে কিন্তু আমরা একটা সম্পূরকের অঙ্ক আপনাদেরকে করে দিয়েছি। সম্পূরক মানে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হতে হবে, আর যদি পূরক কোণ বলে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা একটাকে আরেকটার পূরক কোণ বলতে পারি। পূরক কোণ কিভাবে তৈরি হয়? তো একটা 90 ডিগ্রি কোণ আগে তৈরি করতে হবে। এখন যদি প্রশ্ন করা হয় যে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এই কোণটা কত ডিগ্রি, তাহলে অবশ্যই আপনারা বলবেন 60 ডিগ্রি, কেননা দুটো মিলে তো 90 ডিগ্রি হতে হবে, তাই না? তাহলে পূরক কোণ আমরা তাকেই বলবো যে কোণে দুইটা কোণ থাকবে, মানে যেখানে দুইটা কোণ থাকবে এবং দুইটার সমষ্টি 90 ডিগ্রি হবে। তো একটা যদি 50 ডিগ্রি হয়, 90 মেলাতে কত লাগে? 40 ডিগ্রি। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন 50 আর 40 90 হয়ে যাবে, তাই 40 ডিগ্রি হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো এভাবে আমাদের পূরক এবং সম্পূরক সম্পর্কে ধারণা রাখতে হবে। পূরক সম্পূরক থেকে কিন্তু প্রশ্ন একটা চলে আসতে পারে। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এই ধাঁচের অঙ্ক আমি একটা করে দিচ্ছি আজকে, যদিও অসংখ্যবার আগে করে দিয়েছি, তারপরেও আমি খুব দ্রুত আপনাদেরকে মানে হচ্ছে ম্যানুয়াল যে মেথড আছে, ম্যানুয়াল মেথড এবং শর্টকাট মেথড, এই দুই মেথডই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ম্যানুয়াল মানে আসলে ডিটেইলসে বলা চলে, মানে বোঝানোর জন্য যে মেথডটা আমরা ব্যবহার করব সেটা বলা হচ্ছে 72 সংখ্যাটির মোট ভাজক আছে কতটি। ওকে, তো খেয়াল করেন 72 সংখ্যার মোট ভাজক আছে। ভাজক মানে উৎপাদক বা ইংরেজি হচ্ছে ফ্যাক্টর, অর্থাৎ এই 72কে কি কি দ্বারা ভাগ করা যায় সেটাকে বলা হয় 72-এর ভাজক। তাহলে আমি লিখলাম 72। একে কি কি দ্বারা ভাগ করা যায়? একে 1 দ্বারা ভাগ করা যায় এবং 72 দ্বারা ভাগ করা যায়, এ দুটো তো আছেই। এছাড়াও 2 দ্বারা ভাগ করা যায়, 36 দুগুণ 72, তাহলে 36 দ্বারাও ভাগ করা যায়, তাই না? নিঃসন্দেহে বলা যাচ্ছে। তাহলে আবার 3 দ্বারা ভাগ করা যায়, 3 24 72, তার মানে 24 দ্বারাও ভাগ করা যায়। আবার 4 দ্বারা ভাগ করা যায়, 4 18 72, তার মানে 18 দ্বারাও ভাগ করা যায়। 6 দ্বারা ভাগ করা যায়, 6 12 72, তার মানে 12 দ্বারাও ভাগ করা যায়। এবার আসেন 8 দ্বারা ভাগ করা যায়, 8 9 72, তার মানে 9 দ্বারাও ভাগ করা যায়। এভাবে আমরা বলতে পারি 72। এবারে 10 11 12 দ্বারা যায়, 12টা আছে। 18 দ্বারা যায়, 18ও আছে। 36 দ্বারা যায়, 36ও আছে। তার মানে সব কয়টা কিন্তু আমাদের এখানে চলে এসেছে। এবার দেখেন 1টা 2টা 3টা 4টা 5 6 7 8 9 10 11 12, তাহলে সঠিক উত্তর কত? সঠিক উত্তর দেখেন এখানে দেওয়া আছে কিন্তু 12টি। এখন আসেন, এটা কিন্তু ম্যানুয়াল যে মেথড আমি সেটা দেখালাম এভাবে, কিন্তু ধরেন এখানে 72 না থেকে দেওয়া আছে ধরেন 1024, বলা হচ্ছে 1024 সংখ্যাটির মোট কতটি ভাজক আছে। তখন তো এইভাবে ম্যানুয়ালি বের করতে গেলে আপনাদের অনেকটা টাইম কিল হয়ে যাবে, তাই না? এই জন্য আমাদের আরেকটা মেথড মানে মনে রাখতে হবে, সেটা আসলে শর্টকাট নয়। শর্টকাট আমি বলেছি, কিন্তু সেটাও আসলে ডিটেলস মেথড। তো দেখেন, ওটার সাহায্যে আপনারা বড় ছোট সব ধরনের এই ধাঁচের অঙ্ক করে ফেলতে পারবেন। তাহলে 72 সংখ্যাটা লিখে আপনারা করবেন কি, ভাগ করবেন, মানে লসাগু করবেন। 34 দুগুণ 72, আবার 2 18 দুগুণ 36, আবার 2 9 দুগুণ 18, আবার 3 3 3 9। আচ্ছা বলেন তো 2 কয়টা হয়েছে? 2 হয়েছে 3টা, তাহলে 2 এর উপর কিউব গুণ। 3 কয়টা হয়েছে? 2টা, তাহলে 3 এর উপর কি স্কোয়ার। এই 3-এর সাথে 1 যোগ করবেন, এই 2-এর সাথে 1 যোগ করবেন, মানে পাওয়ারের সাথে আপনারা এমনিতেই 1 যোগ করবেন। যোগ করার পর এটা কত হলো বলেন তো? 3 আর 1 4, এটা কত হলো? 2 আর 1 3, এই দুটো গুণ করলেই 3 4 12, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। যদিও প্রথম দিকে আপনাদের একটু হিজিবিজি মনে হতে পারে, কিন্তু যদি আপনি কয়েকবার প্র্যাকটিস করেন তাহলে আপনাদের কিন্তু অঙ্কটা করতে আর কোনো প্রবলেম হবে না। যেমন ধরেন আমি যদি বলি 18 এর মোট ভাজক কতটা আছে, তাহলে দেখেন 18কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা যায়, 3 দ্বারা যায়, 6 দ্বারা যায়, 9 দ্বারা যায় এবং 18 দ্বারা যায়। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা আমরা ম্যানুয়ালি বের করলাম। এবার শর্টকাট মেথড, তাহলে 18কে আমরা কি করব? লসাগু, 9 দুগুণ 18, 3 3 3 9, তাহলে 2 আছে 1টা, গুণন 3 আছে 2টা। এইবার বলেন তো দেখি কি করা যেতে পারে। এবার হচ্ছে এই 1-এর সাথে 1 যোগ, এই 2-এর সাথে 1 যোগ। বলেন তো 1 আর 1 কত হয়? 2, আর 2 আর 1 কত হয়? 3। বলেন তো 2 আর 3 গুণ করলে কত হবে? অবশ্যই 6। তাহলে দেখেন এখানেও তো 6টা সংখ্যাই বের করেছিলাম আমরা, তাই না? তার মানে এই প্রসেসটা সব অঙ্কের ক্ষেত্রেই, মানে এই ধাঁচের যত অঙ্ক আছে সবগুলোর ক্ষেত্রেই কিন্তু কার্যকরী হবে। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। তো এটা আমি একটু মুছে দিলাম। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে। এই অঙ্কটা কিন্তু অনেকবার এসেছিল বিভিন্ন চাকরির পরীক্ষায়। বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 5:8, ছোট সংখ্যাটি 65 হলে বড় সংখ্যাটি কত। তাহলে অনুপাত কত দেওয়া আছে? একটা বলা হচ্ছে 5 এবং আরেকটা বলা আছে 8। আমরা চাইলে এটা হচ্ছে বিভিন্নভাবে করতে পারি। তো সবচেয়ে সহজ যে মেথডটা আছে আমি সেটাই দেখাবো। বলা হচ্ছে ছোট সংখ্যাটি 65। আচ্ছা বলেন তো ছোট সংখ্যা কত? অবশ্যই 5। তাহলে 5 যদি 65 হয়, তাহলে বলা হচ্ছে বড় সংখ্যাটি কত। তার মানে এই সংখ্যাটা কত হবে সেটা আমাদের খুঁজে বের করতে বলা হচ্ছে। বলেন তো দেখি 5 থেকে 65 হয়েছে, কত গুণ বেড়েছে? 13 গুণ বৃদ্ধি পেয়েছে।
তাহলে 8 থেকে এটাও 13 গুণ বৃদ্ধি পাবে। তাহলে আমরা যদি 13 গুণ বৃদ্ধি করে দেই তাহলে বলেন তো 3 8 24 4, হাতে কত? হাতে হচ্ছে 2, হচ্ছে 8 1 8, 8 2 10, তাহলে কত হচ্ছে? 104। উত্তরে কি 104 রয়েছে? হ্যাঁ, ঘ নম্বর অপশন 104 রয়েছে। আমরা বলতে পারি 104ই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো দেখেন কত সহজেই এই অঙ্কটা আমরা করে ফেললাম। এইভাবেই কিন্তু পরীক্ষার হলে প্রশ্নপত্রের মধ্যেই বুঝে বুঝে আপনাদেরকে অঙ্কগুলো করে তারপরে ওএমআর ভরাট করতে হবে। এবারে স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 12 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে, একই হারে কাজ করলে 18 জন লোক কাজটি কত দিনে করতে পারবে। তো ঐকিক নিয়মের আমি অনেক বার অঙ্ক করে দিয়েছি এবং মূল জিনিসটি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। তো সেইভাবেই আপনারা যারা দীর্ঘদিন আমার এই চ্যানেলে ভিডিও দেখেন তাদের এই অঙ্কটা কোনো প্রবলেমই হবে না। দিন বের করতে বলেছে, তাহলে দিনটাকে ডান দিকে রাখবেন, রেখে আপনারা অঙ্কটা ক্যালকুলেশন করবেন। তো আমি HW দিচ্ছি, এর আগে একটা HW দিয়েছি, সেটা হলো HW নাম্বার 1, এটা হচ্ছে HW 2। অবশ্যই এই অঙ্কটা করবেন, করার পরে কমেন্ট সেকশনে আপনারা অ্যান্সারটা জানিয়ে দেবেন যে HW 2 এর অ্যান্সার হচ্ছে এতদিন। ঠিক আছে, আমি ফিরতি কমেন্টে আপনার উত্তরটা হয়েছে কিনা সেটা জানানোর চেষ্টা করব। এবার আসেন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। এবারে এই অঙ্কটা দেখেন, খুবই সহজ অঙ্ক, তারপরেও লসাগু গসাগু সম্পর্কিত এই ধাঁচের অঙ্কগুলো বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে আসে। এই জন্য আমরা কিন্তু হচ্ছে কমন অঙ্কের লিস্টে এটাকে রাখতে বাধ্য হই, এটা ছাড়া আসলে ফুলফিল হয় না। এবং এই অঙ্কটার ধাঁচ মাত্র দুইটা, একটা অনুপাত সংক্রান্ত আর একটা হচ্ছে সাধারণ। এই যে এরকম যেরকম দেওয়া থাকে, দুটি সংখ্যার গুণফল 315, সংখ্যা দুটির লসাগু 105 হলে গসাগু কত। তো মনে রাখবেন একটা সূত্র আপনারা যদি মনে রাখতে পারেন যে সংখ্যা দুটির গুণফল ইকুয়াল হলো লসাগু গুণন হচ্ছে গসাগু, এই যে একটা সূত্র। অর্থাৎ অথবা এই সূত্রটাকে আমরা এভাবেও লিখতে পারি যে একটি সংখ্যা গুণন হচ্ছে অপর সংখ্যা ইকুয়াল লসাগু গুণন গসাগু। আর আদতে এটাও যা এটাও তা। কারণ কি? কারণ হচ্ছে দুইটা সংখ্যা গুণ করেই তো দুটি সংখ্যার গুণফল হয়েছে, তাই না? এই জন্য আমরা সূত্রটাকে এভাবে লিখতে পারি, অর এভাবেও আমরা কিন্তু সূত্রটাকে লিখতে পারি। এবার আসেন দুটি সংখ্যার গুণফল 315, তাহলে কত দেওয়া আছে? 315 লিখলাম, ইকুয়াল লসাগু কত দেওয়া আছে? লসাগু আছে 105, বলা হচ্ছে গসাগু কত, তাহলে গুণন গসাগু। বলেন তো দেখি এটা থেকে যে ইকুয়েশনটা বিল্ড আপ হয়েছে আপনারা তাহলে 105 গুণন গসাগু ইকুয়াল টু 315 লিখতে পারবেন কিনা? অবশ্যই। তাহলে গসাগু ইকুয়াল কি হবে? 315 উপরে থাকবে, এই 105 নিচে চলে আসবে। তো কাটাকাটি করলে কত হবে? 3। তাহলে বুঝতেই পারছেন যে কেন এখানে 3 অ্যান্সারটা দেওয়া রয়েছে, এই জন্যই কিন্তু রয়েছে। জাস্ট আপনারা এরপরে করবেন কি, এরকম অঙ্ক দেখবেন, তার মানে 315কে 105 দিয়ে ভাগ করলে কত হবে? 3। মুখে মুখে উত্তর কিন্তু বের হয়ে যাবে। অঙ্ক পারলে কিন্তু আসলে ব্যাপার না, এমসিকিউ টাইপের অঙ্ক মানে 10 মিনিটেই 20টা অঙ্ক দাগানো সম্ভব। হয়তো হাতে গোনা 2-4টা অঙ্ক হয়তো এমন থাকতে পারে যেটা একটু সময় লাগবে, কিন্তু ম্যাক্সিমাম অঙ্কই কিন্তু এইভাবে যদি আপনি মোটামুটি 1000 খানিক অঙ্ক প্র্যাকটিস করতে পারেন তাহলে কিন্তু অনায়াসে আপনি এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই করতে পারবেন। এটা 3-4-5 মাস আপনাকে খাটতে হবে। প্রত্যেক দিন 3-4 ঘন্টা যদি সময় দিতে পারেন তাহলে তো ফুলফিল শিখে যাবেন। আর যদি মিনিমাম 1 ঘন্টা করেও সময় দিতে পারেন প্রতিদিন, তাহলেও আপনাদের একটা ভালো দক্ষতা অর্জন হবে। আপনারা 70 থেকে 80% অঙ্ক করে ফেলতে পারবেন এভাবেই। তো আমি একটু বলি, সেটা হচ্ছে যে গণিতের একটা কোর্স রয়েছে আমার, যারা ভিডিওটা মাঝখান থেকে শুরু করেছেন, তো সেই কোর্সে ফি হচ্ছে 1020 টাকা, এবং সেই কোর্সে আমি আপনাদেরকে শর্টকাট মেথড এবং ডিটেলস মেথড দুটাই শেখাই এবং শিট দিয়ে থাকি। একদিন পরপর জুম অ্যাপে লাইভ ক্লাস অনুষ্ঠিত হয়, পাশাপাশি ক্লাসগুলো রেকর্ড রাখার ব্যবস্থা রয়েছে। আপনারা যদি কেউ জয়েন করতে চান 01642702760 এই নাম্বারে আমার সঙ্গে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন টেক্সট দিয়ে। এবার আসেন আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি। 1 নম্বর অঙ্কটা দেখেন, সবচেয়ে ছোট সংখ্যা কোনটি? এখানে দুটো রয়েছে ভগ্নাংশ টাইপ এবং বাকি দুটো দশমিক দিয়ে রয়েছে। এটা এসেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি অর্থাৎ বার্ডের সহকারী পরিচালক পদে 5/7/2025-এ যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে। তো আপনারা দুইভাবে এই অঙ্কটা সলিউশন করতে পারেন। আমি অপশনগুলো একটু লিখছি। উপরে 7, তার নিচে 100, উপরে 7, তার নিচে হচ্ছে 1000, এবারে হচ্ছে 0.2077 এবং সবশেষে হচ্ছে 0.010। তাহলে আমরা করতে পারি কি, হয় এই দুটোকে দশমিকে রূপান্তর করব অথবা এই দুটোকে ভগ্নাংশে রূপান্তর করে কম্পেয়ার করব। তো প্রথম পদ্ধতি, যেটা পদ্ধতি নাম্বার 1, এটা আমরা অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে যে এই দুটো সংখ্যাকে আমরা ভাগ করে
এইরকম সংখ্যায় রূপান্তর করার চেষ্টা করব, তারপরে আমরা ছোট সংখ্যাটা বের করব। তো 7 ভাগ 100 এটা যদি আমরা ভাগ করি, তাহলে 100 দ্বারা 7কে যদি ভাগ করি, দশমিক দিয়ে শূন্য, ভাগ যাচ্ছে না, এখানে একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য নিলাম, এবার ভাগ যাচ্ছে, 7 দ্বারা 100কে গুণ করলে 700 হয়ে গেল। তাহলে বলেন তো দেখি অ্যান্সার কত আসলো? এটা এসেছে 0.07। তাহলে এটার ফলাফলটা কত? 0.07। দশমিকের সামনে এমনিতেই আমরা একটা শূন্য বসাতে পারি। এরপর আসেন এই জিনিসটা আমরা ক্যালকুলেশন করব। উপরে রয়েছে 7, তার নিচে কত? 1000 রয়েছে। এবার 1000 দ্বারা 7কে আমরা ভাগ করব, দশমিক দিয়ে শূন্য, ভাগ যাচ্ছে না, শূন্য দিয়ে আর একটা শূন্য দিলাম, তবুও ভাগ যাচ্ছে না, এখানে একটা শূন্য দিয়ে আর একটা শূন্য দিলাম, এবার ভাগ যাচ্ছে। 7 দ্বারা 1000কে গুণ করলে 7000 হয়ে যাচ্ছে। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে 0.007 এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তাহলে 0.007। এইবার বলেন তো দেখি, এবার আমরা কিন্তু বুঝতে পারছি যে এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এটা একটা, এই কয়েকটার মধ্যে সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে যেটা ছোট সেটা হচ্ছে আমাদের, দেখেন এখানে মানে দশমিকের পর শূন্য আছে, এখানেও দশমিকের পর শূন্য, এখানেও দশমিকের পর শূন্য, এখানেও দশমিকের পর শূন্য। এবারে দশমিকের পরে 7 আছে, দশমিকের পরে শূন্য আছে, দশমিকের পরে শূন্য আছে, দশমিকের পরে 1 আছে। তাহলে দশমিকের পরে 7 যেহেতু আছে, এটা তো সবচেয়ে বড়। ওকে, এবারে আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে 2টা শূন্য এখানে আছে, এখানেও 2টা শূন্য আছে, কিন্তু এখানে আছে 1, তাই না? তাহলে এটাও বড় কম্পেয়ার করলে এটা এবং এটার তুলনায়। তাহলে এখানে 0.007, এখানেও 0.007। এরপরে কিন্তু এখানে কোনো সংখ্যা নেই। তাহলে সংখ্যা না থাকলে এখানে 0 আমরা কল্পনা করতে পারি যতগুলো খুশি, কিন্তু এখানে 7 আছে। তাহলে আমরা বলতে পারি যে এটাও এটার তুলনায় বড়, তাই এটাও কাটা। তাহলে এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তাহলে এটা এসেছে 7 ভাগ 1000। তার মানে এটাই হচ্ছে আমাদের এখানকার সবচেয়ে কি সংখ্যা? ছোট সংখ্যা। দেখেন অঙ্ক কিন্তু সহজ, কিন্তু ভাগ প্রক্রিয়ার সাহায্যে করতে গেলে কিছুটা কিন্তু হচ্ছে আপনাদের সময় নিতে হবে। এবার আসেন পদ্ধতি 1 করেছি, এবার আমরা পদ্ধতি নম্বর 2 অ্যাপ্লাই করব। তো পদ্ধতি নম্বর 2 অ্যাপ্লাই করার জন্য আমরা আবারও সংখ্যাগুলোকে সিরিয়াল অনুযায়ী লিখব। তাহলে 7 ভাগ কত? 100। এটা কত? 7 ভাগ 1000। পরেরটা কত বলেন তো দেখি? দশমিক তুলে দিলে দশমিকের জন্য একটা 1 আর 4টা ঘরের জন্য 4টা শূন্য হবে কিনা? অবশ্যই। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, উপরে 77, তার নিচে 1 দ্বারা কয়টা শূন্য? 4টা শূন্য। দেখেন আমরা এটাকে কিন্তু দশমিকে কনভার্ট করে নিলাম। এবার এটা আসেন, দশমিক তুলে দিলে একটা 1 আর 3 ঘরের জন্য 3টা শূন্য। তাহলে এটা হবে, উপরে যেহেতু 10 আছে উপরে 10 লিখলাম, কেননা সামনে তো শূন্য দুটো মূল্যহীন, তাই না? এখানে যেমন 3টে শূন্য আর লিখিনি আমরা, দেখেন এখানে কত? 1000 হয়ে যাবে। তাহলে আমরা 1000 দিলাম। এবার আমরা করব কি? কম্পেয়ার করার চেষ্টা করব কোনাকুনি গুণ করে। তাহলে ছোটটা যেহেতু নির্ণয় করতে বলেছে, আমরা এটা আর এটা গুণ করব, গুণ করে প্রথমটার নিচে বসাবো, এটা আর এটা গুণ করে দ্বিতীয়টার নিচে বসাবো। তাহলে বলেন তো 1000 আর 7 গুণ করলে কত হয়? 7000। 100 আর 7 গুণ করলে কত হয়? 700। তাহলে আমরা বলতে পারি 7000 বড়, 700 ছোট, তাই এটা বড় সংখ্যা। যেহেতু আমাদের ছোটটা বের করতে বলেছে, আমরা এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার করব। আচ্ছা বলেন তো 7 আর 10,000 গুণ করলে কত হয়? 70,000, তাই নয় কি? অবশ্যই। আর 77 আর 1000 গুণ করলে কত হয় বলেন তো দেখি? অবশ্যই 77,000। ক্লিয়ার? 1000 আর 77 গুণ করলে 77,000। তাহলে 70,000 বড় না 77,000? অবশ্যই 77,000 বড়, তাই এটা ক্রস করে দিলাম। এবার আমরা এই দুটোর মধ্যে কম্পেয়ারে যাব। আমি একটু দেখেন অন্য কালার ব্যবহার করছি। তাহলে এবার কি করব? আমরা এবার এইটা আর এইটা গুণ করব, আর এটা আর এটা গুণ করব। দেখেন কম্পেয়ার সিস্টেম। 1000 আর 7 গুণ করলে কত হবে? এটার কাছাকাছি বসাবো, এটা হবে 7000। আর 1000 আর হচ্ছে কত? 10 গুণ করব আমরা, হবে কত? 10,000। তাহলে এখানে হচ্ছে 7000 আর এখানে হচ্ছে 10,000। তাহলে এটা বড়, এটা ক্রস। তাহলে নির্ণেয় ছোট সংখ্যা হচ্ছে 7 ভাগ 1000। কোনটা? এই যে দেখেন আমাদের এটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো দুটো পদ্ধতি শেখালাম, যেটা আপনারা অ্যাপ্লাই করে দিতে চান দিতে পারেন। ওকে, এবার আসেন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। তবে প্রশ্নপত্রের মধ্যে আপনি কিভাবে করবেন সেটা যদি আমি একটু বলি, দেখেন এই যে এই অঙ্কটা আপনারা প্রশ্নপত্রের মধ্যে কিভাবে করবেন সেটা হলো যে আপনাদের যেহেতু এখানে রয়েছে কত? হচ্ছে 7 ভাগ 100। তাহলে আমরা যদি ভাগ করি, এখানে আমরা 1-এর জন্য একটা দশমিক দিলাম,
এই শূন্যের জন্য এই শূন্য নিলাম, আর এই শূন্যের জন্য তো 7 এখানে আমাদের আছেই, এটা গেল। এবার আমরা যদি এটাকে ভাগ করি, আপনারা যদি করতে পারেন, এটার জন্য দশমিক দিলাম, এই শূন্যের জন্য এটা দিলাম, এই শূন্যের জন্য এটা দিলাম, আর এখানে শূন্য আছে, এই জন্য 7 আছে। তো এভাবেও আপনারা কিন্তু করতে পারেন, তবে এটা কিছুটা হার্ড হবে আপনাদের জন্য বোঝা। যারা একটু অ্যাডভান্স টাইপের তারা কিন্তু এভাবে করতে পারে। ওকে, যেমন আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি, দেখেন আমি একটু সময় নিয়ে বোঝাই যাতে করে একটা অঙ্ক শিখলে দীর্ঘদিন আপনার মনে থাকে। ধরেন আমি বললাম উপরে আছে ধরেন 1, আর নিচে কত আছে, নিচে আছে ধরেন একটা 1 দিয়ে এখানে 5টা শূন্য। আমি কি করতে পারি জানেন? আমি যেটা করতে পারি সেটা হচ্ছে নর্মালি ভাগ করতে পারি, আর যেটা করা যায় সেটা হচ্ছে এখানে বলেন তো দেখি 1 আছে, একটা কেটে দিয়ে একটা দশমিক নিব, নেয়ার পরে করব কি 1 বাদে 1 2 3 4 5টা ঘর আছে, তাই আমারও এখানে 1 2 3 4 5টা ঘর হবে। তো আগে থেকেই তো একটা 1 আছে, আর বাকি 4টা ঘরে কি দেবো আমি, 4টা শূন্য দেব, অর্থাৎ 0.401, এটাই হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। অর্থাৎ 1 ভাগ আমাদের কি ছিল, 1 ভাগ 1 দিয়ে কয়টা শূন্য, 5টা, 1 2 3 4 5টা, এটা কিন্তু আমাদের ফলাফল এটা আসলো। এবার দেখেন নর্মাল যদি আমরা ভাগ করি 1কে, দশমিক দিয়ে শূন্য নিলাম, শূন্য দিয়ে শূন্য নিলাম, শূন্য দিয়ে শূন্য নিলাম, শূন্য দিয়ে শূন্য নিলাম, তবুও কিন্তু ভাগ যাচ্ছে না, আর একটা শূন্য দিয়ে আর একটা শূন্য নিলাম। এবার এটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষকে 1 লক্ষ দ্বারা আমাদের ভাগ যায়, তার মানে 1 লক্ষই 1 লক্ষ হয়ে যাচ্ছে। কয়টা শূন্য হবে, 5টা শূন্য, 0 হয়ে গেল। এই যে দেখেন দশমিক 401, তার মানে 0.401 অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা কেটে দিয়ে উপরে জিনিসটা ক্যালকুলেশন করে থাকি। ওকে, এবার আসেন এটা মুছে দিয়ে আমরা পরের প্রশ্নে চলে যাই। তো পরের প্রশ্নটা দেখেন কি বলা হচ্ছে। পরের প্রশ্নটাতে এটা কিন্তু একটা বর্গমূলের অঙ্ক। দেখেন স্কোয়ার রুট 15.6025। তো এই অঙ্কটা আমরা কিভাবে সলিউশন করতে পারবো সেটা একটু মনোযোগ দিয়ে দেখেন। তাহলে 15.6025, আমরা যখন বর্গমূল করি তখন একটা জিনিস খেয়াল রাখতে হয়, দশমিকের পরে ডান দিকে জোড়া মেলাতে হয়, আর দশমিকের বাম দিক থেকে জোড়া মেলাতে হয়। এরপরে করতে হয় কি, একটা এরকম করে টান দিতে হয়। এভাবেই কিন্তু আমরা কি করি বলেন তো, আমরা বর্গমূল নির্ণয় করি। এবার আসেন পূর্ণ সংখ্যার বর্গমূল। তাহলে পূর্ণ সংখ্যাটা 15 আছে, 15-র কাছাকাছি বর্গ সংখ্যা 4 আছে, 4 4-এ 16 বেশি হয়ে যায়, তাই 3 নেব, 3 3 9, কত থাকবে বলেন তো দেখি, 6। টান দিলাম, 3-এর দ্বিগুণ কত, 6 কেটে নিয়ে আসলাম, 3-এর দ্বিগুণ 6 বসালাম। এবারে আমরা করব কি, 1 জোড়া এখান থেকে নিয়ে আসব। তো 1 জোড়া যখনই নিয়ে আসব, এখানে তো দশমিক আছে, এখানে দশমিক দিয়ে তারপরে আমরা 6 শূন্য এখানে নিয়ে আসলাম। আচ্ছা বলেন দেখি এবারে এখানে কত বসাতে হবে, আর ওই সংখ্যা কিন্তু এখানেও বসবে। দেন ওই সংখ্যাকে এইটা দ্বারা গুণ করলে আমাদের 660-এর কাছাকাছি হবে। তো 10 যদি 10 তো আর বসানো যায় না, আমি যদি 9 বসাই তাহলে 9 আর 69 গুণ করলে 660-এর কাছাকাছি হয়। তাহলে 69 আর 9, 9 9 81, 1 হাতে কত 8, 6 9 54, 55 56 57 58 59 60 61 62, তাহলে 62 621 হয়েছে। তার মানে অবশ্যই কাছাকাছি। 600 কত, 600 হচ্ছে 21, কত থাকে 9, 2 এর 3, 39 থাকলো। দেখেন খেয়াল করে। এবার আসেন আমরা আবার করব কি, এখানে টান দিব, টান দিয়ে 39-এর দ্বিগুণ কত, 78, 78 বসাই দিব। বসাই দেওয়ার পরে আমরা আর 1 জোড়া এখানে নামাই নিয়ে আসবো, 25কে নামাই নিয়ে আসবো। নামাই নিয়ে আসার পরে এখানে এবার যে সংখ্যা বসাবো ওই একই সংখ্যা এখানে বসাবো। বসানোর পরে ওইটা দ্বারা এটাকে আমরা গুণ করে দেখব। তো আমরা কত বসাতে পারি, 5 বসাতে পারি, এখানেও 5 এখানেও 5। তাহলে 785-কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে 3925-এর কাছাকাছি একটা সংখ্যা হবে। তাহলে 5 5 25-এর 5 হাতে 2, 5 8 40, আর 2 হচ্ছে 42-এর 2 হাতে 4, 5 7 35 আর 4 39। দেখেন 3925, এই যে দেখেন 3925 মিলে গিয়েছে, 0। তার মানে 3.95, এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কিন্তু আপনারা যদি বর্গমূল করতে না জানেন তাহলে কিন্তু এটা বের করতে পারবেন না। এই জন্য বর্গমূল একটু ভালো করে আপনাদের শিখতে হবে। বর্গমূল, যার ইংরেজি কিন্তু SQUARE, স্কোয়ার ROOT, স্কোয়ার রুট, দুটো শব্দ মানে দুটো ওয়ার্ড, SQUARE, স্কোয়ার রুট। তো এই জিনিসটাকে আমরা স্কোয়ার রুট বলি, এখানে উজ্জ্বলভাবে 2 থাকে, এই জন্য রুট এক্স মানে এক্সের পাওয়ার 1, এই জন্য এটা x⁻½ হয়ে যায়। এই 1 উপরে যায় আর এই 2 নিচে আসে। আদতে রুট এক্স মানে আমরা সরাসরি হাফ বুঝি, কিন্তু এটা ক্যালকুলেশন হয় এইভাবে, এটা কিন্তু বুঝতে হবে আপনাদেরকে।
এবার আসেন আমরা পরেরটাতে যাব। তো পরের অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, প্রত্যেকটাই কিন্তু আমাদের এই চাকরির পরীক্ষার অঙ্ক। দেখেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি সহকারী পরিচালক হচ্ছে 5/7/2025 অঙ্ক, প্রত্যেকটাই এখন যেগুলো করাচ্ছে। তো ন্যূনতম কতটি আমকে 4, 6, 10 বা 20 জন বালকের মধ্যে ভাগ করে দেয়া যায়? তাহলে 4, 6, 10 বা বলেছে 20 জন বালকের মধ্যে ভাগ করে দেওয়া যাবে ন্যূনতম কয়টা আম হলে? তাহলে আমাদের লসাগু হবে এটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তাহলে 2 দ্বারা লসাগু করব, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 5 দুগুণ 10, 10 দুগুণ 20, আবার 2 দ্বারা যায়, 2 1 2, 3 3 থাকলো, 5 5 থাকলো, 5 দুগুণ 10, আবার 5 দ্বারা যায়, 3 3 থাকবে, 5 1 5, 5 1 5, তাহলে 3 5 15, 15 দুগুণ 30, কত হবে আমাদের? 30 দুগুণ 60। খেয়াল করে দেখেন, আমি আবারও একটু লসাগুটা করার চেষ্টা করি। 4, 6, 10 বা 20 বলেছে, তাহলে 2 দ্বারা যদি যায় কত হবে আমাদের? 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 5 দুগুণ 10, 10 দুগুণ 20, আবার 2 দ্বারা যায়, 2 1 2, 3 3 থাকলো, 5 5 থাকলো, 5 দুগুণ 10, আবার 5 দ্বারা যায়, 3 3 থাকলো, 5 1 5, 5 1 5, 3 5 15, 15 দুগুণ 30, 30 দুগুণ 60, তাহলে 60 হচ্ছে লসাগু আমাদের। তাহলে তো হচ্ছে ন্যূনতম কতটি আমকে? তাহলে তো 60টি আম এটা হওয়া উচিত ছিল, কিন্তু এই অঙ্কটা কিন্তু এখানে অ্যান্সার আমরা ভিন্ন দেখতে পাচ্ছি। তাহলে এখানে উত্তরটা কি হতে পারে? এখানে যদি অপশনে 60 থাকতো তাহলে 60 কিন্তু নিঃসন্দেহে অ্যান্সার হতো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অপশনে কিন্তু আমাদের 60 নেই। কিন্তু এখানে 60-এর গুণিতক কোনো সংখ্যা আছে কিনা, যদি থাকে তাহলে সেটা হবে। যেহেতু অপশন টেস্টের মাধ্যমে আমাদের অঙ্কটা করতে হবে, দেখেন 150 মানে হচ্ছে যাচ্ছে না, 60-এর গুণিতক হচ্ছে না, তাহলে 60 1 60, 60 দুগুণ 120, 3 60 180, 4 60 240, এক্স্যাক্টলি 240 আছে, তাই 240 অ্যান্সার। অর্থাৎ এই অঙ্কটার এক্স্যাক্ট অ্যান্সার আমরা যদি রিটেন পরীক্ষায় করি তাহলে কিন্তু আমাদের উত্তর 60 রিটেন পরীক্ষার জন্য, আর যেহেতু এটা এমসিকিউ পরীক্ষার জন্য করতেছি এই জন্য 240 হবে এখানকার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। যেহেতু বলা হচ্ছে ন্যূনতম কতটি আম, অর্থাৎ নিচের আমগুলোর কথা বলা হচ্ছে, এই জন্য 240 অ্যান্সার। তো এরকম ব্যতিক্রম ধাঁচের কিছু অঙ্ক দিতে পারে, আসলে এই জন্য আমি কিন্তু বুঝতে পারিনি প্রথমে, এই জন্য আমি দ্বিতীয়বার আবার কিন্তু লসাগু করেছি। এটার অ্যান্সার পরে বুঝতে পারলাম যে আসলে মানে গুণিতক হবে এটার অ্যান্সার, অর্থাৎ 60-এর গুণিতক। তো দেখেন এইগুলো কিন্তু আপনি এই 4, 6, 10 বা 20 জনের মধ্যে ভাগ করে দিতে পারবেন না। অর্থাৎ এই সংখ্যাটা যদি খেয়াল করেন, এটাকে 4, 6, 10, 20 প্রত্যেকটা দ্বারা ভাগ যায় না, এটাকেও প্রত্যেকটা দ্বারা ভাগ যায় না, এটাকেও প্রত্যেকটা দ্বারা ভাগ যায় না। দেখেন আপনি হয়তো ভাবছেন যে 200-কে 4 দ্বারাও যায়, 10 দ্বারাও যায়, 20 দ্বারাও যায়, কিন্তু দেখেন 6 দ্বারা যায় না। কিন্তু 240-কে 4 দ্বারা যায়, 6 দ্বারা যায়, 10 দ্বারা যায় এবং 20 দ্বারা ভাগ যায়, বিধায় এই 240টা আম এই বালকদের মধ্যে ভাগ করে দেওয়া সম্ভব। নিশ্চয়ই বুঝতে পারছেন, প্র্যাকটিক্যাল সেন্স থেকে আমি বললাম কথাটা। এবার আসেন 4 নম্বর যে অঙ্কটা আছে, ফেব্রুয়ারি 2025 মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় 0.69 সেমি হলে ওই মাসে বৃষ্টিপাতের মোট পরিমাণ কত? তো 2025 সাল অবশ্যই লিপ ইয়ার নয়, তাই না? লিপ ইয়ার নয়, তো যেহেতু লিপ ইয়ার নয় তো সেক্ষেত্রে এটা 28 দিনে মাস, তাহলে 28 গুণন 0.69, তাহলে 0.69 যতটুকু হবে ততটুকুই ওই বৃষ্টিপাতের ওই মাসে মোট বৃষ্টিপাতের পরিমাণ। তাহলে 28-কে 69 দ্বারা আমরা গুণ করব নর্মালি, মানে যেহেতু দশমিক আছে মানে সেক্ষেত্রে আমরা করব কি, আমরা 2 ঘর পর দশমিক বসাই দেব। তাহলে কত হবে বলেন তো দেখি? আমাদের এখানে হবে হচ্ছে 8 নং 72-এর 2 হাতে 7, 9 দুগুণ 18, 19 20 21 22 23 24, 25 বসাই দিলাম, 1 ঘর ক্রস, 6 8 48-এর 8 হাতে কত 4, 6 দুগুণ 12 13 14 15 16, তাহলে আমাদের 16 হয়ে গেল। কত হবে 2, 8 5 13 3 হাতে কত? হাতে হচ্ছে 1, 6 2 8 আর 1 9 আর হচ্ছে 1, তাহলে 2 ঘর পর যেহেতু দশমিক আছে 1 ঘর 2 ঘর, তাই 2 ঘর পর দশমিক বসাই দেব 19.32। এই যে দেখেন 19.32 হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। নিশ্চয়ই বোঝা যাচ্ছে অঙ্কটা। এবার দেখেন পরেরটা, এগুলো কিন্তু রিপিট অঙ্ক। 10টি সংখ্যার যোগফল 600, প্রথম 4টির গড় 55 এবং শেষের 5টির গড় 65 যদি হয় তাহলে পঞ্চম সংখ্যাটি কত? তাহলে এটা কিন্তু গড় সংক্রান্ত অঙ্ক। 10টি সংখ্যার যোগফল 60, এটা কিন্তু আমাদের ক্লু হিসেবে প্রথমে দেওয়া আছে। প্রথম 4টির গড় 55, আচ্ছা প্রথম 4টির গড় 55 হলে প্রথম 4টার সমষ্টি কত? 4 গুণন 55, 4 5 20, 0 হাতে 2, 4 5 20 আর 2 22, 220। শেষের 5টির গড় 65, তাহলে 65 গুণন 5 গুণ করলে কত হবে? 5 5 25-এর 5 হাতে 2, 5 6 30 আর 2 হচ্ছে 32। তাহলে এই 4টার সমষ্টি এত আর এই 5টার সমষ্টি এত, তাহলে টোটাল কত? 220
আর 325 কত হচ্ছে 5 4 5 545 আর টোটালটার সমষ্টি কত 600। তাহলে 600 থেকে যদি আমি 545 বাদ দিয়ে দিই তাহলে পঞ্চম সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে 10 আছে 5, তাহলে 5 হাতে 1 4 আর 5, তাহলে উপরে 10 তার মানে মিলাতে 5 5 আর 6 6 6 মিলে গেল 0। তাহলে 55 হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পারছেন, জাস্ট গুণ এবং যোগ বিয়োগের অঙ্ক এটা, আর কিছুই না। এবার আসেন পরেরটাতে, পরের অঙ্কটা কি বলা হচ্ছে দেখেন। পরেরটাতে বলা হচ্ছে আমাদের যে 2x প্লাস কত 3y, 2x ইকুয়াল টু 3y এবং 3x মাইনাস 2a ইকুয়াল টু 5 হলে x এবং y এর ভ্যালু কত। তাহলে x এর ভ্যালু এবং y এর ভ্যালু কত সেটা বের করতে বলা হচ্ছে ব্র্যাকেট আকারে। এভাবেই অ্যান্সারগুলো কিন্তু ব্র্যাকেট আকারে থাকতে হবে, যেহেতু ব্র্যাকেট আছে এখানে। তাহলে আমরা বলবো 2x ইকুয়াল টু 3y, তাহলে বা এখান থেকে এই কন্ডিশন থেকে 2x মাইনাস 3y ইকুয়াল টু 0 আমরা বলতেই পারি, অস্বাভাবিক কিছু না, মনে করেন এটা 1 নং। আবার এটা কি আছে, এটা আছে আবার আমরা বলতে পারি যে 3x মাইনাস 2y ইকুয়াল টু 5, সরাসরি এটা 2 নং সমীকরণ। তাহলে এটা 1 নং আর এটা 2 নং। তো 1 নং আর 2 নং যেহেতু হয়েছে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা একটাকে কাটতে চাই, ধরেন এটা হলো 1 নং সমীকরণ, এটা হলো 2 নং সমীকরণ, আমি একটু অন্য কালার ব্যবহার করি। এটাকে যদি আমি কাটতে চাই তাহলে ওয়াইকে কাটতে চাইলে এটাও 3 এটাও 3 হতে হবে, কিন্তু এটা 2। এক্সকে কাটতে চাইলে এটা 2 এটাকেও 2 হতে হবে, কিন্তু এটা 3। তাহলে কি করব, আমরা 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করব আর 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করব। আমরা বলবো 1 গুণন 2, এরপরে আমরা বিয়োগ করব 2 গুণন 3 করে পাই। আচ্ছা, এখন প্রশ্ন আপনাদের হতে পারে যে আমি কেন এই গুণটা করলাম আবার কেন বিয়োগ করলাম। খেয়াল করে দেখেন, আমি যদি এই দুটো সমীকরণকে এভাবে লিখি 2x মাইনাস 3y ইকুয়াল টু 0 আর এটা হবে কত বলেন তো দেখি, এটা 0 আর এটা হচ্ছে 3x, এই যে পরেরটা দেখেন মাইনাস 2y ইকুয়াল হচ্ছে 5, এই দুটো, এটা 1 আর এটা 2। এখন এখানে একটা বুদ্ধি করা যায়, সেটা হচ্ছে যে এই 3 দ্বারা এই পুরো সমীকরণটাকে গুণ আর এখানকার 2 দ্বারা এই পুরো সমীকরণটাকে গুণ, তাহলে হবে কি এই দুটো সমান হয়ে যাবে। এই প্রসেসটা অবলম্বন করব, আর যেহেতু দুইটাই মাইনাস সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, আমাদের বিয়োগ করতে হবে যেন এই জিনিসটা প্লাস হয়ে যায়। তাহলে আমরা 2x 2 দুগুণ কত হবে 4x মাইনাস 3 দুগুণ কত হবে 6y ইকুয়াল টু 2 শূন্যের কত 0। পরেরটা আসেন, 3 দ্বারা 3কে গুণ করলে 3 3 9x মাইনাস 3 দ্বারা 2কে গুণ করলে 3 দুগুণ 6y ইকুয়াল টু হবে 3 5 15। এই যে এটা হলো, এবার বিয়োগ করব। তাহলে চিহ্ন চেঞ্জ, প্লাস মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস আর প্লাস আছে মাইনাস হয়ে গেল। তাহলে মাইনাস 9x আর প্লাস 4x, তাহলে মাইনাস 5x হবে এখানে। এটা ক্রস, এটাকে বাদ দেওয়ার জন্য তো এত কাহিনী, তাই না। মাইনাস 15 হবে, মাইনাস মাইনাস ক্রস বললেন তো, সুতরাং x এর ভ্যালু 15কে 5 দ্বারা ভাগ করলে কত হবে 3। তাহলে 3 হচ্ছে আমাদের x এর ভ্যালু হিসেবে আসলো, তাহলে 3। তাহলে বলেন তো এই যে x এর ভ্যালু এখানে 3 আছে, এখন আমি যদি 1 নং সমীকরণে x এর মানটা বসায় দেই তাহলে কিন্তু আমাদের y এর ভ্যালু বের হবে। তাহলে 1 নং সমীকরণ এটা, x এর ভ্যালু 3, তাহলে আমি 1 নং সমীকরণে বসাচ্ছি 2, এখানে লিখবো 1 নং এ বসিয়ে পাই, তাহলে 2 ইন্টু 3 মাইনাস 3y ইকুয়াল টু 0। তাহলে 3 দুগুণ 6 মাইনাস 3y ইকুয়াল টু 0, তাহলে মাইনাস 3y ইকুয়াল টু মাইনাস 6, প্লাস 6 ওইদিকে গেলে মাইনাস, মাইনাস মাইনাস ক্রস, y ইকুয়াল টু 6কে 3 দ্বারা ভাগ করলে 2। তাহলে x এর ভ্যালু 3 পেলাম, y এর ভ্যালু 2 পেলাম। তাহলে কত হবে, x হচ্ছে 3, y হচ্ছে 2। এই যে এটাই অ্যান্সার। এইভাবে কিন্তু আপনাদের অঙ্কগুলো করতে হবে। এবার আসেন পরেরটাতে, এটা একটু কঠিন ছিল, মানে একটু সময়, কঠিন নাই, ইজি অঙ্ক, কিন্তু একটু সময় লাগলো। এবার পরেরটা আসেন, পরেরটাতে কি বলা হচ্ছে যে লগ বেজ হচ্ছে x। জানি না অঙ্কটা ঠিকভাবে রয়েছে কিনা তোলা, তো এটা অঙ্ক এইভাবে হতো, লগের বেজটা নিচে থাকে, 3/2 ইকুয়াল টু 1/-2। একটু চেক করে দেখতে হবে আমাকে ভালোভাবে যে আসলে এই এক্সটা লগ বরাবর নাকি হচ্ছে আবার বেজ। এটা কিন্তু এরকমটাও হতে, যদি এরকমটা হয় তাহলে কিন্তু ক্যালকুলেশন আলাদা, ইকুয়াল টু 1/-2, আর এরকম যদি হয় তাহলে কিন্তু হিসাবটা আলাদা। এখানে কিন্তু লগ বরাবর আর এখানে কিন্তু বেস। তো আমি একটু দেখি যে আসলে কিভাবে হচ্ছে। তাহলে বা আমি এভাবেই করার চেষ্টা করি। তো যখন আমরা করব কি, লগ তুলে দেব, যেহেতু এক্স এর ভ্যালু বের করতে বলেছে, তখন এই দুটো পরস্পর এক্সচেঞ্জ হবে, অর্থাৎ 1/-2 এটার জায়গায় আসবে, 3/2 এটার জায়গায় চলে আসবে। তাহলে এক্স টু দি পাওয়ার হচ্ছে কত হবে, এখানে হবে আমাদের 1/-1/-2 ইকুয়াল টু ওইদিকে চলে যাবে 3/2। দেখেন এক্স উঠে গিয়ে এই কাজটা হলো। তাহলে বা আমরা করব কি, এবারে যেহেতু এটা এক্স টু দি পাওয়ার
-হাফ, সেক্ষেত্রে আমাদের হবে কি, আমরা কিন্তু এভাবে লিখতে পারি এটাকে। আচ্ছা, পরের লাইনটা 3/2 রাখলাম, আমরা একটু মাইনাসটা সামনে দিলাম, সামনে দেয়া যায় মাইনাসটা হিসাব অনুযায়ী, তাহলে বা 1 আমাদের হবে x⁻½ ইকুয়াল টু হচ্ছে 3/2, এটা আমরা লিখতে পারি। এবার এটা দিয়ে এটাকে গুণ, আবার এটা দিয়ে এটাকে গুণ, আমরা সেটা লিখতে পারি। তো এখন দেখেন ক্যালকুলেশন করে যে আমরা এই 1/√x লিখতে পারি কিনা, অবশ্যই। তাহলে উপরে 3 তার নিচে 2, এবার গুণ করা আমাদের জন্য সহজ। তাহলে 3 আর √x গুণ করলে কি হবে 3√x ইকুয়াল টু 2 আর 1 গুণ করলে কি হবে 2। তাহলে বা বলেন তো দেখি √x ইকুয়াল টু 2/3 হবে কিনা। এখন আমরা করব কি, আমরা উভয় দিকে হচ্ছে বর্গ করব। কেন বর্গ করব? কারণ x এর ভ্যালু বের করতে বলেছে, আর এখানে তো √x, তাহলে এই দিকে এবং এই দিকে বর্গ করলাম, স্কয়ার রুট কাটা। তাহলে সুতরাং x ইকুয়াল টু 2 2 4 আর 3 3 কত 9, তাহলে 4/9 দেখি তো আছে কিনা। এক্স্যাক্টলি এটাই রয়েছে। তার মানে আমরা বলতে পারি যে 4/9 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো এটা হবে না, এটাই, এই এক্সটা এখানে না হয়ে জাস্ট এই এখানে হবে, মানে এটা হবে লগ হচ্ছে লগের হচ্ছে ভিত্তি হচ্ছে x 3/2 ইকুয়াল হচ্ছে 1 মানে -2। মনে রাখবেন এই মাইনাসটা এখানেও দেওয়া যা, আবার এখানে দেওয়াও তা, তার মানে একই কথা। দেখেন আমি -হাফ লিখলাম আর একটাকে 1/-2 লিখলাম, সেম জিনিস কিন্তু। ওকে, তার মানে নিচের মাইনাসটা আমরা পারলে এখানেও দিতে পারি, কোনো সমস্যা আসলে হয় না এটাতে। তো এবার দেখেন আমরা কি কাজ করতে পারি, সেটা হলো হচ্ছে পরের যে অঙ্কটা আছে সেটা একটু দেখি। তো একটু মনোযোগ দেন। ABC সমবাহু ত্রিভুজের বাহু AB হচ্ছে এবং এসিকে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি কত। অঙ্কটা তাহলে ABC সমবাহু ত্রিভুজ, তাহলে আমরা একটা ABC সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। ধরেন এটা A, এটা B, যেহেতু সমবাহু প্রত্যেক বাহু আমাদের কিন্তু সমান হবে, তো আমরা ধরে নিলাম যে এই হচ্ছে আমাদের একটা সমবাহু ত্রিভুজ এবং এই ত্রিভুজটার কি করতে হবে, একটা A, একটা B, একটা C। তাহলে এটা ধরলাম A, এটা B এবং এটা C। তাহলে ABC সমবাহু ত্রিভুজের AB এবং AC বাহুকে বর্ধিত করলে, তাহলে AB বাহুকে যদি আমি বর্ধিত করি, বলেন তো দেখি AB বাহুকে বর্ধিত করলে সেটা এই দিকে যাবে কিনা, অবশ্যই। এবং AC বাহুকে বর্ধিত করলে সেটা এই দিকে চলে যাবে, তার মানে A এর মতো কিন্তু হয়ে গেল। এবার বলা হচ্ছে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের, বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়। আচ্ছা, উৎপন্ন কোণদ্বয় এখন কত? বর্ধিত করলে এইটুকু কোণ উৎপন্ন হচ্ছে, এটা এদিকে এটা এদিকে, সমষ্টি কত? তার মানে এই কোণটা এবং এই কোণটার সমষ্টি জানতে চাচ্ছে। আচ্ছা বলেন তো একটা সমবাহু ত্রিভুজ কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? যে কোনো ত্রিভুজ এই যে কোণগুলো, এই কোণগুলো হচ্ছে এই 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে যেহেতু এটা সমবাহু, তার মানে কোণগুলো প্রত্যেকটা সমান, তাহলে 180কে 3 দ্বারা ভাগ করলে 3 6 18, তাহলে 60 ডিগ্রি করে হবে প্রত্যেকটা। এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। আচ্ছা বলেন তো দেখি এক সরল কোণ মানে কত? 180 ডিগ্রি, এটা আবার আমরা জানি। তাহলে এইটা যদি 60 হয়, এটা তো পুরোটাই একটা সরল কোণ, তাহলে এটা কত? 180 থেকে 60 বাদ দিলে এটা হচ্ছে 120, এই যে দেখেন এটা। তাহলে এটা কত? এটাও 120, তাহলে 120 120 240, দেখেন অ্যান্সার হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু আপনাদের অঙ্কগুলো সলিউশন করতে হবে। এটাই কিন্তু মানে বুঝে বুঝে করার নিয়ম। আপনি যদি মুখস্থ করেন তাহলে কিন্তু কখনোই অঙ্কে ভালো করতে পারবেন না, আর এভাবে যদি শেখেন তাহলে দীর্ঘদিন আপনার কিন্তু অঙ্কগুলো মনে থাকবে।